আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আমার আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, শোনা যায়। আচ্ছা, আজকে আমরা ইরিগেশনের টপিকস ট্রান্সফার, সেডিমেন্ট ট্রান্সপোর্ট, ডিজাইন অফ ইরিগেশন চ্যানেল। আমরা ডিজাইন অফ ইরিগেশন চ্যানেল পার্ট 2 আগে পড়াইছিলাম। এখন একটা সেডিমেন্ট ট্রান্সপোর্ট আর কি। আমরা ডিজাইন অফ ইরিগেশন চ্যানেলের একটা আম, মানে যখন আমরা পড়াইছিলাম তখন আর একটা পার্ট বা একটা টার্ম আমরা সবসময় বলেছিলাম, সেটা হলো সেডিমেন্ট নিয়ে। অর্থাৎ সেডিমেন্ট যদি জমা হয় তখন সেটাকে আমরা সিল্টিং বলি। সেডিমেন্ট যদি তার অর্থাৎ আমাদের যে চ্যানেল থাকে সেই চ্যানেলের বেড থেকে যখন ডিটাচড হয়ে যায় তখন আমরা সেটাকে স্কাউরিং বলে থাকি। তো এটাই এরকমই একটা বিষয়, যে আমাদের সেডিমেন্ট ট্রান্সপোর্ট যে টার্মটা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমে যদি দেখি যে প্রথমে সেডিমেন্ট ট্রান্সপোর্ট বিষয়টা কি, অর্থাৎ যখন আমাদের চ্যানেলে যখন ওয়াটার ফ্লো হয় তখন এটা কি করতে চায় যে আমাদের চ্যানেলের যে সারফেস থাকে, চ্যানেল সারফেস, সেখান থেকে তার যে ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালসটাকে ডিটাচড করতে চায়। অর্থাৎ সেখানে যদি বোর্ডার্স থাকতে পারে বা ফাইন ম্যাটেরিয়ালস, কোর্স ম্যাটেরিয়াল যেটাই বলেন না কেন, সেখান থেকে ডিটাচড অর্থাৎ পৃথক করার চেষ্টা করে। তো সেই পৃথক করার চেষ্টা, সেটাকে আমরা স্কোয়ারিং বলতে পারি। তো সেটা চ্যানেলের বেড থেকে হতে পারে, অথবা চ্যানেলের যে স্লোপ অথবা সাইট আছে সেখান থেকে হতে পারে। তো এটা এই যে মানে ওয়াটার ফ্লোর জন্য চ্যানেল থেকে যে ম্যাটেরিয়ালস ডিটাচড হয়ে যায়, অর্থাৎ পৃথক হয়ে যায়, আহ, বা পানির স্রোতে যেটা ভেসে যায় সরাসরি বলতে পারি, সেটাকে আমরা সেই যে ঘটনা সেটাকে আমরা সেডিমেন্ট ট্রান্সপোর্ট বলতে পারি। এখন আম, এখানে আমরা আর কিছু টার্ম সম্পর্কে যদি জানি, যে অলুভিয়াল সয়েল কি, নন অলুভিয়াল সয়েল অথবা সেডিমেন্ট লোড, বেড লোড। তো এগুলো অলুভিয়াল সয়েল, অর্থাৎ যে সয়েলটা আসলে ট্রান্সপোর্ট হবে এবং ডিপোজিট হবে এই ধরনের সয়েলকে আমরা সাধারণত অলুভিয়াল সয়েল বলে থাকি। অর্থাৎ আহ, যে আমাদের যে ওয়াটার থাকবে সেই ওয়াটারের মাধ্যমে সেটা কি হবে, ট্রান্সপোর্টেশন হবে এবং ডিপোজিশন হবে, এবং ডিপোজিশন হওয়ার যে সয়েলটা সেটা আসলে আমাদের অলুভিয়াল সয়েল। নন অলুভিয়াল সয়েল হলো মাউন্টেনিয়াস রিজিয়নে থাকে, অর্থাৎ আমাদের পাহাড়ি অঞ্চলে থাকে, যেটা সাধারণত আহ মূলত অতটা পরিমাণে
ওই যে অলুভিয়াল সয়েলের মতো। অলুভিয়াল সয়েল সাধারণত সূক্ষ্ম ক্যাটাগরির হয়, অর্থাৎ ফাইন ফাইন ক্যাটাগরির, কিন্তু নন অলুভিয়াল সয়েল গুলো সাধারণত মোটামুটি রকি অথবা কোর্স আর ম্যাটেরিয়াল যেগুলো হয় সেগুলো। ঠিক আছে, এটা। আর একটা সেডিমেন্ট লোড, অর্থাৎ আমাদের যদি বলি যে আমাদের যদি কোনো একটা ক্যানেল অথবা যেটাই বলি না কেন ফ্লো থাকে, সেখানে সেই ফ্লোর ভিতরে কি পরিমাণ আদার্স ম্যাটেরিয়ালস, তো ওয়াটার ছাড়া যদি অন্য কোনো ম্যাটেরিয়াল সেটা সয়েল ক্যাটাগরির হয়, তখন সেটা কি ধরনের থাকে, সেটার পরিমাণটা কি, সেটা আসলে আমরা সেডিমেন্ট লোড দ্বারা প্রকাশ করতে পারি। এটা হলো সেডিমেন্ট লোড। তো আরেকটা হলো বেড লোড। বেড লোড বলতে বোঝাচ্ছে সেডিমেন্ট লোড কে যদি আমরা কয়েকভাবে ভাগ করতে পারি, সেটা হতে পারে আইদার বেড লোড অথবা সাসপেন্ডেড লোড বলতে পারি অথবা ডিজর্ট লোড বলতে পারি। বেড লোড হলে আমি যদি এখানে নিচে একটা ফিগার দেখাই, যে এরকম যদি হয় যে আমাদের ওয়াটার ফ্লো হচ্ছে, এই যে চ্যানেলের বেড দেখতে পাই, যে বেড ধরে যে লোডটা আসলে প্রবাহিত হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অর্থাৎ ম্যাট্রেস সে হলো লাফিয়ে লাফিয়ে চলতেছে চলতেছে অথবা গড়িয়ে গড়িয়ে চলতেছে। তার মানে এই যে আহ আলো ইগুলো আছে, ম্যাটেরিয়াল গুলা, সেটাকে সাধারণত বলা হয় বেড লোড। কিন্তু যেটা হলো যে এখানে উপরে সাসপেন্ডেড অথবা ডিজর্ভ লোড হিসেবে দেখানো হচ্ছে, অর্থাৎ যেগুলো হলো পানির ভিতরে যুক্ত থাকে কিন্তু সেটা বেডে বেডের থেকে উপরে থাকে, অর্থাৎ এটা একেবারে ভাসমানও না, একেবারে বেডের সাথে ডুবন্ত না। এটা হলো যে পানির সাথে স্রোতের সাথে চলতে থাকে, এবং এটা ওয়েট তুলনামূলকভাবে বেড লোডের চেয়ে হালকা, যার কারণে এটা ডিজর্ভ হিসেবে থাকে অথবা সাসপেন্ডেড হিসেবে থাকে। তখন এটাকে আসলে সাসপেন্ডেড লোড, আসলে তিন ক্যাটাগরির লোড হিসেবে আমরা চিহ্নিত করে থাকি: একটা বেড লোড, ডিজর্ভ লোড, আর একটা সাসপেন্ডেড লোড। তো এটাই। তো এখানে বেড লোড হিসেবে এটা আমরা সংজ্ঞায়িত করতে পারি যে বেড লোড ইজ দ্যাট ইন হুইচ সেডিমেন্ট মুভস অ্যালং দ্য বেড হুইচ অকেশনালি জাম্পস ইনটু দ্য চ্যানেল, মানে মাঝে মাঝে জাম্পস করে অথবা গড়িয়ে চলে, রোলিং হিসেবে চলতে পারে। তার মানে সাসপেন্ডেড লোড হিসেবে যদি আমরা চিন্তা করি, সাসপেন্ডেড লোড কি, এটা হলো অন হুইচ ইট মেনটেন্স ইন সাসপেনশন ডিউ টু টার্বুলেন্স অফ দ্য ফলোইং ওয়াটার। ফলোইং ওয়াটারের টার্বুলেন্সের জন্য যখন এটা মানে পতিত না হয়, অর্থাৎ এর পানির সাথে যেটা চলতে থাকে, তখন সেটাকে আমরা সাসপেন্ডেড লোড হিসেবে বলতে পারি। তারপর আরেকটা টার্ম সম্পর্কে, এটা বিশেষ পরীক্ষায় গত কয়েক পরীক্ষায় আসছে: থ্রেশহোল্ড মোশন অফ সেডিমেন্ট, মানে সেডিমেন্টের থ্রেশহোল্ড মোশন কি। থ্রেশহোল্ড মোশনটা বলতে বোঝাচ্ছে যে আমাদের সেডিমেন্ট, অর্থাৎ এখানে আমি নিজের নিচে একটা ফিগার আঁকাইছি, যে সেডিমেন্ট গুলা যে বেড লোড কোনগুলো এবং সাসপেন্ডেড লোড কোনগুলো, অর্থাৎ সেডিমেন্ট যখন চলতে থাকে, তো এদিকে চলতে থাকবে। তো চলতে থাকার কারণে আমাদের যে পানির যে একটা স্রোত, তার ফলে যে একটা ফোর্স ক্রিয়েট হয়, সেই ফোর্স ক্রিয়েটের জন্য মূলত হলো বেড লোড বলেন বা সাসপেন্ডেড লোড যেটাই বলেন না কেন, সেটা চলতে থাকে। অর্থাৎ এই চলতে থাকে, যেটা কি আমাদের বাধা দিচ্ছে একটা ফোর্স। ঠিক আছে। তো আহ তার মানে এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের ফেনোমেনন গুলো কি, অর্থাৎ আমাদের একটা বাধা ফোর্স আছে, এবং আরেকটা হলো আমাদের যে চলতি ফোর্স, অর্থাৎ আমাদের যেটাকে আপনারা বলতে পারেন মানে ফোর্স, যেটা হলো লোডটাকে অর্থাৎ বয়ে নিয়ে যায়, এই একটা ফোর্স। আরেকটা হলো যে এটাকে আবার বাধা প্রদান করে তার অবস্থানে রাখতে চায়, এই ধরনের একটা ফোর্স। তো থ্রেশহোল্ড মোশন অফ সেডিমেন্ট যদি বলি, তো যদি বলি যে হোয়েন ভেলোসিটি অফ ফ্লোস থ্রু এ চ্যানেল ইজ ভেরি স্মল, অর্থাৎ আমাদের যদি ভেলোসিটি খুব কম থাকে, তার মানে দি চ্যানেল বেড ডাজ দ্যাট মুভ, তখন আমাদের যে বেড লোডটা থাকবে অথবা লোডটা থাকবে সেটা আসলে মুভ করবে না। এবং দি চ্যানেল বিহেভস এজ এ রিজিড বাউন্ডারি, তখন আসলে চ্যানেলটা রিজিড বাউন্ডারির মতো আচরণ করবে, অর্থাৎ সে যদি বেড থেকে যদি লোড নড়াচড়া না করে, তখন সেটাকে সাধারণত আমরা বিহেভ করতে পারি, বোঝাইতে পারি যে সেটা রিজিড বাউন্ডারি অথবা লাইন চ্যানেলের মতো বিহেভ করবে। As the flow velocity increases steadily, a stage is reached when the shear force exerted by the flowing water on the bed particles, অর্থাৎ আমাদের আম, যে বেড যখন আমাদের ফ্লোটা বেশি হবে, মানে অর্থাৎ ভেলোসিটিটা যখন বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে যখন পৌঁছাবে, তখন শিয়ার ফোর্স এক্সার্ট করবে, অর্থাৎ ফ্লোয়িং ওয়াটার শিয়ার ফোর্স এক্সার্ট করবে, যেটা কার উপরে পতিত হবে, আমাদের বেড পার্টিকেলস এর উপর। যখন জাস্ট এক্সিড দ্য ফোর্স অপোজিং দ্য মুভমেন্ট, অর্থাৎ আমাদের তখন কি করবে, আবার অপোজিট থেকেও আমাদের এই যে মুভমেন্টের উপরেও একটা ফোর্স ক্রিয়েট করবে, এটা আমরা সাধারণত ফ্রিকশন ফোর্স হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ আমাদের যখন পেট্রোল থাকে, তখন ভিসকোসিটি ফোর্স থাকে বলতে পারি, অথবা ফ্রিকশন ফোর্স বলতে পারি, এটা।
So at this stage, a few particles on the bed will just move intermittently, অর্থাৎ আমাদের তখন মানে এমন পর্যায়ে আমরা ফ্রিকশনে, হয়তো আপনি যখন মেকানিক্স পড়ছেন ফ্রিকশনে একটা টার্ম পড়ছেন, অর্থাৎ যখন মুভ করা শুরু করবে, অর্থাৎ ঠিক সেই মুহূর্তের যদি আমরা চিন্তা করি, তখন আসলে যে এটা শুরু হয়, তখন আসলে এই যে এটা, সেটাকে আসলে থ্রেশহোল্ড ফোর্স অথবা বলতে পারি, অর্থাৎ আমাদের ওই সময় আসলে মুভ করবে বেড লোডটা, অথবা বা লোডটা যখন মুভ করা শুরু করবে, ঠিক তার আগে মুভ করতে পর্যন্ত যে ফোর্সটা, সেটা আসলে আমরা থ্রেশহোল্ড ফোর্স হিসাবেও চিহ্নিত করতে পারি। তো তো তখন আসলে যে মোশনটা উৎপাদন হয়, তখন আমরা সেটাকে থ্রেশহোল্ড মোশন বলতে পারি। তার মানে এই যে এটাকে আবার ইনসিফিয়েন্ট, অর্থাৎ ইনসিফিয়েন্ট অর্থাৎ বলতে বোঝাচ্ছে যে আহ, ঠিক শুরু হওয়ার আগ মুহূর্ত। তার মানে এই যে এখানে যে লোডটা যে মোশন শুরু হবে, তার ঠিক আগ মুহূর্তের ক্ষেত্রে যে বিষয়টা বা যে ঘটনাটা, সেটাকে ইনসিপিয়েন্ট বলা হয়। সেই ইনসিপিয়েন্ট কন্ডিশন অথবা ক্রিটিক্যাল কন্ডিশন অথবা এই পয়েন্টকে থ্রেশহোল্ড পয়েন্ট বলা হয়। এবং এই যে ভেলোসিটি বা আহ, এটাকে থ্রেশহোল্ড ভেলোসিটিও বলে বা ইনসিপিয়েন্ট ভেলোসিটিও বলা হয়। তার মানে এই যে ঘটনা, সেই ঘটনাটা মূলত থ্রেশহোল্ড মোশন ঘটনা বলা হয়। অর্থাৎ এটা আমরা যদি ফ্রিকশনের ক্ষেত্রে চিন্তা করি, যে তখন যে একটা ফোর্স আমরা কোনো একটা বস্তুর উপরে প্রয়োগ করি, কিন্তু সেটা যখন চলার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যে ফোর্সটা থাকে, সেই ফোর্সটা মূলত আসলে আমরা সেখানে এই যে বিবেচনা যদি করি, তখন আসলে এইটাকে থ্রেশহোল্ড ফোর্স বা এই যে মোশনটা থ্রেশহোল্ড মোশন হিসেবে চিহ্নিত করা যায়। তো এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে আমাদের যদি এরকম হয় যে পানির যে স্রোত থাকবে, সেই স্রোতের ফলে যে আহ, যদি কোনো একটা বস্তু চলতে থাকে বা চলতে শুরু করে, কিন্তু সেটাকে একটা বাধা প্রদান করে, সেই বাধা প্রদানটাকে ক্রিটিক্যাল শিয়ার ভেলোসিটি বলা হয়। ঠিক কখন, যখন থ্রেশহোল্ড পয়েন্টে থাকবে অথবা ইনসিপিয়েন্ট পয়েন্টে থাকবে বা ইনসিপিয়েন্ট মোশন কন্ডিশনে থাকবে, তখন। তো এটাই তখন যখন আমাদের চলতে থাকবে, তখন আমাদের সেফ যদি থাকে, যে আমাদের সেফ অর্থাৎ আমাদের স্কাউরিং ঘটবে না, তখন সাধারণত আমরা এটাকে সেফ কন্ডিশন হিসেবে বিবেচনা করতে পারি। বেড এর ক্ষেত্রে তখন আমাদের কি হবে, যে আমাদের যে ক্রিটিক্যাল ভেলোসিটিটা, সেটা আসলে আমাদের ট্রাকটিভ ফোর্সের যে আমাদের কম হবে। অর্থাৎ আমাদের ট্রাকটিভ ফোর্স বলতে বোঝাচ্ছে আমাদের যে ফোর্সের কারণে, সরি, ক্রিটিক্যাল ভেলোসিটি, সরি, ক্রিটিক্যাল ফোর্সটা আমাদের অবশ্যই ট্রাকটিভ ফোর্সের চেয়ে বেশি হবে না। ট্রাকটিভ ফোর্স বলতে বোঝা যাচ্ছে আমাদের যেটাকে যদি আপনি ফ্রিকশন ফোর্সের সাথে তুলনা করতে পারেন, যে ফ্রিকশন ফোর্স, তার মানে আমাদের ফ্রিকশন ফোর্স যদি বেশি হয়, তখন আমাদের চলবে না। তার মানে আমাদের যদি এটাকে যদি অ্যাপ্লাইড ফোর্স হিসেবে চিন্তা করেন, তার মানে আমাদের অবশ্যই এটাকে অ্যাপ্লাইড। তো এখানে টাও যে এটা আছে, নটটা, সেটাকে আপনি ক্রিটিক্যাল ভেলোসিটি অর্থাৎ আমাদের এটাকে অ্যাপ্লাইড হিসেবে চিন্তা করতে পারেন। আর টাউ সি অর্থাৎ ক্রিটিক্যাল স্ট্রেস অথবা আপনি ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস যেটাই বলেন না কেন, এটাকে আপনার ফ্রিকশনের মতো চিন্তা করতে পারেন। যেমন এটা হলো অ্যাপ্লাইড টাউ নট, আর এটা হলো আপনার ট্রাকটিভ ফোর্স অর্থাৎ উৎপাদন ফোর্স। ঠিক আছে। তো এটাই আমাদের ট্রাকটিভ ফোর্সটাকে যদি চিন্তা করি, ট্রাকটিভ ফোর্স ইজ ইকুয়াল টু হবে, তার মানে আমাদের যে ফোর্সটা আসলে আমাদের নিয়ে যাচ্ছে, এখন যে ফোর্সটা আসলে ডাব্লিউ সাইন থিটা। অর্থাৎ এখানে যদি আমি আরেকটা ফিগার আঁকাইছি, যে আমাদের যদি চ্যানেলটা এভাবে হয়, একটা সেকশন যদি দেখি, তো সেখানে পানি থাকবে। তো এই পানির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে চ্যানেলটা যদি এরকম বয়ে যায়, সেখান থেকে আমি যদি কিছু অংশ কেটে নিই, সেটা এল দৈর্ঘ্যের হবে। এবং এটাকে আহ, এই যে এইটা থাকবে, সেটাকে যদি আমরা সেকশনের ক্ষেত্রে ওয়েটেড এরিয়া ধরতে পারি, সেই ওয়েটেড এরিয়া যদি ধরি, তার মানে আমরা এই যে অংশটুকুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেই অংশটুকুর ক্ষেত্রে আমরা ওয়াটারের একটা ওয়েট পাবো। সেই ওয়েটটা কত আসবে? সেই ওয়েটটা আসবে গামা ডাব্লু, ওয়াটারের ক্ষেত্রে ইউনিট ওয়েট, এবং এটার ক্ষেত্রে ভি, মানে এই যে যতটুকু নিচে সেটার আয়তন। তার মানে এই ভি ইজ ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি এরিয়া ইনটু লেন্থ। ঠিক আছে। মানে এটা পাবো, ওই যে অংশটুকু আছে, যে অংশটুকু আমি নিয়েছি চ্যানেলের, সেই অংশটুকুর ওয়াটারের ওজন পাইলাম, ওয়েট পেলাম। এখন আমরা যদি চিন্তা করি যে আহ, এই যে অংশ, এই মানে পোর্শনটুকু নিলাম, সেই পোর্শনের ক্ষেত্রে আমরা একটা সেন্টার অফ গ্রাভিটি অর্থাৎ সি যদি চিন্তা করি, সেই সি থেকে ফোর্সটা অর্থাৎ নিচের দিকে কাজ করবে। এবং সেখান থেকে আবার কি হচ্ছে, যে আমাদের একটা ফোর্স এই অর্ডারের জন্য, অর্থাৎ আমাদের গ্রাভিটেশন, আমরা চিন্তা করি যে আমাদের এখানে যে ফোর্সটা থাকবে সম্পূর্ণ গ্রাভিটেশনাল ফোর্সের কারণে। তো গ্রাভিটেশনাল ফোর্সের কারণে আবার কি হবে, আমাদের এদিকে একটা ফোর্স ক্রিয়েট হবে যদি আমাদের অর্ডারটা এদিকে প্রবাহিত হয়। তো
সেটা যদি এখানে চিন্তা করি যে আমাদের সাধারণত চ্যানেলটা কিছুটা ঢালু থাকে, সে ঢালুটা যদি থিটা হিসেবে চিন্তা করি, তো এটা আমরা সাধারণত বেড স্লোপ হিসেবে চিন্তা করতে পারি যে বেড স্লোপ ইজ ইকুয়াল টু এস নট। তার মানে এই যে এস নটটা, সেটা যদি আমাদের কোণে চিন্তা করি, সেটা হলো যে থিটা হিসেবে যদি চিন্তা করতে পারি। তো এখানে আমাদের এই ধারক থাকার কারণেই যে আমাদের যে লোডটা আসছে, এটা হলো যে আমাদের ওই যে ওয়াটার অর্থাৎ পানিটুকু, যে পোর্শনে পানিটুকু, সেই পানিটুকুর ওজন। এবং এই ওজনের ফলে এই যে যদি আমি এই আহ, এটাকে যদি দুটো অংশে ভাগ করি, একটা অংশ এদিকে, একটা অংশ এদিকে, এবং এই যে এটা আর কি লোডের যে এর সাথে যদি আমি চিন্তা করি, তাহলে এইটা হলো থিটা, অর্থাৎ এই থিটার সমান এই কোণটা। তাহলে আমাদের এই কোণের সাথে যেটা যে অংশ আসবে, সেটা আমরা cos থিটা হিসেবে করতে পারি। তার মানে ডাব্লু cos থিটা, এবং কোণের ভিতরে যেটা থাকবে ছাড়া, সেটাকে আমরা সাইন থিটা, অর্থাৎ ডাব্লু সাইন থিটা। তার মানে এই উপাংশ, যে উপাংশের জন্য মূলত হলো আমাদের অর্ডারটা ফলো হবে, অর্থাৎ যে ফলোইং যে ফোর্সটা আমরা চিন্তা করতে পারি, সেটা হলো ডাব্লু সাইন থিটা। তার মানে আমাদের এখানে ট্রাকটিভ যে ফোর্সটা থাকবে, সেই ফোর্সটা, সরি, আমাদের যে অ্যাপ্লাইড ফোর্সটা থাকবে, সেই ফোর্সটা হবে ডাব্লিউ সাইন থিটা। তার মানে ট্রাকটিভ ফোর্সটা আমরা যদি চিন্তা করি, সেটা আমরা একটু দেখতে পারি যে এইখান থেকে, অর্থাৎ আমাদের যে চ্যানেল, অর্থাৎ আমাদের এখানে বাধা প্রদান করবে, সেটা হলো চ্যানেল, একেবারে এই যে চ্যানেল ঘেঁষে। তো চ্যানেল আমাদের অর্ডার যদি থাকে, তো চ্যানেল ঘেঁষে আমাদের এটা ফ্রিকশন বলতে পারেন, যেটা বলতে বলতে পারেন, তাহলে ফ্রিকশন ফোর্স বলতে পারেন এই যে চ্যানেল ঘেঁষে দিবে। তো চ্যানেল যদি হয়, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ওয়েটেড পেরিমিটার, অর্থাৎ পি দ্বারা, ওয়েটেড পেরিমিটার পি দ্বারা চিহ্নিত করতে পারি। তার মানে এইটুকু হলো পি। এবং আমাদের যদি আমরা এই যে আহ, এইটা আর কি, যে ফোর্সটা যদি আমরা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এইখানে টাও, অর্থাৎ আমাদের এখানে যে শিয়ার স্ট্রেস, সেটাকে আমরা টাও দ্বারা চিহ্নিত করতে পারি। এবং এইখানের যে এরিয়াটা, সেই এরিয়াটা কি পাবো, আমাদের এই যে পিটা, সেই পিটাকে যদি আমরা এভাবে করতে পারি, স্টেট করতে পারি, তার মানে আমাদের এটা হলো পি নিলাম। এবং আমাদের যে এই চ্যানেলের যে অংশটুকু নিচ্ছি, সেই অংশটুকুর দৈর্ঘ্য হলো এল। তার মানে আমাদের এখান থেকে আমি কি পাবো, যে এটুকু হলো পি। আর যদি এল নেই, তাহলে আমাদের এই চ্যানেলের ক্ষেত্রে যতটুকু সারফেস আছে, চ্যানেল সারফেস, সেই সারফেসের এরিয়াটা পাবো। তার মানে এদিকে যদি আমরা এল যদি চিন্তা করি, তাহলে আমাদের এইভাবে যদি কাইটে আমরা এটা যদি ফোর থেকে স্টেট করে নিই, তাহলে আমাদের এটুকু পি, আর এটা যদি এল হয়, তাহলে আমাদের চ্যানেলের সারফেসটা পাবো পি ইন্টু এল। তার মানে এটা পি এল পাবো। তো এটা এবং এটার সাথে যদি আমি টাও, অর্থাৎ আমরা যদি ফোর্স চিন্তা করি, ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, স্ট্রেস ইন্টু এরিয়া। ঠিক আছে, স্ট্রেস ইন্টু এরিয়া, এটা জানি। তার মানে এটা যদি জানি, তার মানে আমাদের এখানে স্ট্রেস হলো টাও, যেটা হলো ট্রাকটিভ স্ট্রেস যদি বলি। আর আমাদের এখানে এরিয়াটা হবে পি ইন্টু এল। ঠিক আছে, তার মানে পি ইন্টু এল। এটা তার মানে এখান থেকে ট্রাকটিভ ফোর্স পাইছি, আর অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ ডাব্লু সাইন থিটা। তার মানে এই ডাব্লু সাইন থিটা যদি হয়, তার মানে ডাব্লু ইকুয়াল টু আমরা গামা ডাব্লু ইন্টু এ ইন্টু এলটা আমরা পেয়েছিলাম, এবং এই সাইন থিটাটা বসাইলাম। কিন্তু যেহেতু এখানে থিটাটা আমাদের সাধারণত এই যে বেডের যে থিটাটা থাকে, সেই থিটাটা খুবই ক্ষুদ্র থাকে, অর্থাৎ স্মল থাকে। তো স্মল এর কারণে আমরা এই যে সাইন থিটাকে আমরা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হিসাবে চিহ্নিত করি, ফর স্মল থিটার কারণে। তার মানে এই ট্যান থিটা যদি ইউজ করি, এবং আমাদের এখান থেকে এলটাকে যদি এপাশে করি, তার মানে এলটা কাটাকাটি দেয়। ঠিক আছে, তো এলটা কাটাকাটি দেয়, আর পিটা এই পাশে চলে আসবে। তার মানে পিটা যদি চলে আসে, তার মানে এ বাই পি হবে। এবং আমাদের এখানে ট্যান থিটা আছে, তো এই ট্যান থিটাটা হলো আমাদের যে স্লোপ, বেড স্লোপ, অর্থাৎ আমরা এস নট দ্বারা চিহ্নিত করতে পারি। তাই ট্যান থিটা হলো এস নট। তার মানে আমরা এটাকে যদি আবার একটি করি, তার মানে টাও হলো শিয়ার স্ট্রেস ইন্টু গামা ডাব্লিউ থাকলো, আর এ বাই পি। এই এ বাই পি কে আমরা সাধারণত কি আর দ্বারা চিহ্নিত করতে পারি, এটা হলো আমাদের হলো ওই যে এর আগে আমরা করছিলাম, তো সেটা, এটা হাইড্রোলিক মিন রেডিয়াস। তো আমাদের হাইড্রোলিক মিন রেডিয়াস হবে আর ইজ ইকুয়াল টু হলো আমাদের ওয়েটেড এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার। ঠিক আছে, তার মানে এটা আর, এবং আমাদের ইসলাম, তার মানে আমাদের শিয়ার স্ট্রেস যেটা আলটিমেটলি পাইলাম, সেটা হলো গামা ডাব্লিউ আর ইসলাম। এখন ইউনিট ট্রাকটিভ ফোর্স, অর্থাৎ আমাদের সাধারণত ইউনিট ট্রাকটিভ ফোর্স টার্ন ওই একই, যেটাই বলেন না কেন, আমাদের যে ফোর্সটা থাকবে, বা এটাকে শিয়ার ফোর্স অথবা স্ট্রেস যেটাই চিন্তা করেন, সেটা হলো টাউ নট গামা ডাব্লিউ আর এস নট। তো আমাদের এখন যে বিষয়টা হলো যে আমাদের আহ কি পরিমাণ বাধা প্রদানকারী যে বলটা, সেটা আমরা পাবো। অর্থাৎ এটার উপরে নির্ভর করে আমরা বলতে পারবো যে আমাদের আসলে এখানে স্কোরিং হবে কি হবে না। ঠিক আছে।
তার মানে এখানে আরেকটা বিষয় হলো সেলস এন্ট্রাইনমেন্ট মেথড। এটা যে সেলস মেথড, অর্থাৎ আমাদের এই সেডিমেন্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেলস খুবই আহ, ভালো কিছু ধারণা দিয়েছে। সেখানে একটা এন্ট্রাইনমেন্ট মেথড ফর ডিজাইনিং নন স্কেলিং চ্যানেল, অর্থাৎ স্ক্যানিং ঘটবে না এরকম একটা চ্যানেলের ক্ষেত্রে যদি আমাদের স্টেবল থাকতে হয়, তো সেক্ষেত্রে আমাদের প্রোটেক্টিভ স্লোপ, শুধু বেড থাকলে হবে না, আমাদের সাইডও কিন্তু আমাদের প্রোটেক্টিভ রাখতে হবে। তো এটার ক্ষেত্রে যদি আমরা একটু আগে আলোচনা করি, তো সেক্ষেত্রে একটা পার্ট হলো রেনল্ডস নাম্বার। তো রেনল্ডস নাম্বার সম্পর্কে আমরা ওপেন চ্যানেল ফ্লো অথবা অথবা হাইড্রোলিক্স আমরা এগুলো জানি। সেই রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু হলো রো ভি ইন্টু টি বাই হলো মিউ। তো এখানে আহ মিউ অথবা নিউ যেটাই বলেন না কেন, তো এখানে মিউটা হলো আমাদের ডাইনামিক ভিসকোসিটি আর নিউ হলো আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি। ঠিক আছে। তো আর রোটা হলো আমাদের ডেন্সিটি। তো এখানে যদি আমাদের নিউ ইউজ করি তাহলে আমাদের রোটা ইউজ করবো না, আর যদি আমাদের মিউ ইউজ করি তাহলে আমাদের রো ইউজ করবো। তো এটা আমরা ফ্লুইড মেকানিক্স অথবা ওপেন চ্যানেল ফ্লোতে আমরা জানি। আর এখানে যে ডিটা আছে সেটা হলো সিল্ট পার্টিকেলের আমাদের টায়ার বা যাই বলেন না কেন, সিল্ট পার্টিকেলের টায়ার। আর ভি হলো আমাদের ভেলোসিটি, কিন্তু শিয়ার ফ্রিকশন ভেলোসিটি। তো শিয়ার ফ্রিকশন ভেলোসিটি ইকুয়াল টু হলো রুট ওভার টাউ বাই হলো রো ডাব্লিউ। এখানে টাউ হলো আমাদের শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেস। আর রো ডাব্লিউ হলো আমাদের পানির যে ইউনিট ডেন্সিটি সেটা। তো এখানে আমাদের শিয়ার ভেলোসিটি হয়, এখানে আমরা একটু দেখানোর একটু চেষ্টা করি। দেখেন, যদি আমরা ইউনিট দ্বারা আর কি চিন্তা করি, যে এখানে আমাদের শিয়ার স্ট্রেস সেটা সাধারণত যদি আমাদের কিলো কিলো নিউটন অথবা নিউটন নিউটন পার মিটার স্কয়ার হতে পারে। তা আমরা যদি নিউটন পার মিটার স্কয়ার ধরি, তাহলে এখান থেকে যদি দেখি, আর রোটা সেটা সাধারণত হলো কেজি পার মিটার কিউব হয়। তো এখানে নিউটন পার মিটার স্কয়ার, নিউটনটাকে আমরা আবার একটু যদি ভেঙে লিখি, তাহলে আমাদের এখানে কি পাওয়া যায়, যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। আর নিচে যে মিটারটা থাকলো সেটাকে মিটার স্কয়ার লিখতে পারি। তো এখন আমাদের এখানে যদি ই করি, তাহলে আমাদের টাউ নট এটা আসবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং মিটার স্কয়ার থাকবে, বাকি নিচে আসবে আমাদের কেজি পার মিটার। তো এখান থেকে কেজি, এই যে উপরে কেজি আর এটার উপরেও কেজি, কাটাকাটি যায়। ঠিক আছে। যদি আবার এটা যদি একটু ভাঙা লিখি, যদি বুঝতে অসুবিধা হয়, যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার স্কয়ার। আর এটা যেহেতু হয়ে যাবে, তাহলে উপর আসবে মিটার কিউব, নিচে আসবে কেজি। কেজি কেজি কাটাকাটি, আর এখানে হলো মিটার স্কয়ার, আর উপর হলো মিটার টু দি পাওয়ার ফোর। তো এটা হলো মিটার স্কয়ার থাকতেছে, আর রুট ওভার মিটার স্কয়ার, আর এখানে হলো সেকেন্ড স্কয়ার। রুট কাটাকাটি গেলে মিটার পার সেকেন্ড। এটা আলটিমেটলি হলো ভেলোসিটি রেখা। আমাদের হলো শিয়ার যে ফ্রিকশন ভেলোসিটি থাকবে সেটা হলো টাউ বাই রুট ওভার টাউ বাই রো ডাব্লিউ, অথবা অথবা রো, যেটাই বলেন না কেন। এটা হলো পানির, অর্থাৎ আহ, আমাদের ওয়াটারের ডেন্সিটি। এখন আরেকটা বিষয় হলো এই যে শেলস, তার একটা হলো যে আমাদের টাউ সি, অর্থাৎ আমাদের ক্রিটিক্যাল যে স্ট্রেসটা থাকবে, অর্থাৎ যে স্ট্রেসের চেয়ে যদি বেশি হয়ে মানে আমাদের অ্যাপ্লাইড ভেলোসিটি বেশি হয়ে যায়, তখন আমাদের স্কাউরিং ঘটবে। তো এই সর্বোচ্চ নন স্কাউরিং যে এটা থাকবে, তখন আমাদের এই স্ট্রেসটা, অর্থাৎ নন স্কাউরিং শিয়ার স্ট্রেস, সেটা কত হবে, সেটা আমাদের এটা বলছে যে এফ এস ইন্টু গামা ডাব্লু ইন্টু ডি ইন্টু জি মাইনাস ওয়ান। এখানে এফ এস টা একটা ফ্যাক্টর, যেটা হলো যে ভ্যালু হলো 0.056। এবং এই যে এটা আমাদের কোর্স ওলিভিয়াম চ্যানেলের জন্য, তাই কোর্স ওলিভিয়াম চ্যানেল কখন হবে, যখন আমাদের ডি এর ভ্যালুটা গ্রেটার দেন অফ 6 মিলিমিটার। অর্থাৎ 6 মিলিমিটার, অর্থাৎ আমাদের যে পার্টিকেলটা থাকবে সেই পার্টিকেলটার ডায়া যখন 6 মিলিমিটারের চেয়ে বেশি হবে, তখন আমাদের এটা তখন এটাকে আমরা কোর্স ওলিভিয়াম, মানে এই যে সূত্রটা তখন আমাদের ভ্যালিড হবে। ঠিক আছে। এবং এটা আরেকটা কন্ডিশন হলো যখন আমাদের রেনল্ট নাম্বারটা সাধারণত 400-এর বেশি হবে। তো এখানে জি এর যে ভ্যালুটা সাধারণত 2.56 থেকে 2.95 থাকে। এবং ফর সেফটি কন্ডিশনের জন্য অবশ্যই আমাদের যে অ্যাপ্লাইড ফোর্সটা সেটা আমাদের ক্রিটিক্যাল যে, অর্থাৎ আমাদের ট্রাকটিভ ফোর্সটা থাকবে তার চাইতে কম অথবা সমান, তখন আমাদের সেফ থাকবে। অর্থাৎ আমাদের অ্যাপ্লাইড ফোর্স বা অ্যাপ্লাইড শিয়ার, অ্যাপ্লাইড স্ট্রেস বা যেটাই বলেন না কেন, বা অ্যাপ্লাইড ফোর্স, সেটা আমাদের কখনোই যে ট্রাকটিভ ফোর্স, অর্থাৎ আমরা এই যে ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস যেটাই বলেন না কেন,
তার চাইতে বেশি হতে পারবে না, অর্থাৎ তার চাইতে কম অথবা ছোট হবে। তো আমাদের এখান থেকে যে অ্যাপ্লাইটা পাইছিলাম সেটা হলো গামা ডাব্লিউ আর এস। তো এটার সাথে যদি আমাদের যে ক্রিটিক্যাল যেটা, সেটা যদি আমরা তুলনা করি, তো সেখান থেকে তুলনা করতে পারি, এবং সেটা সেখান থেকে আমাদের ডি অর্থাৎ পার্টিকেলের যে সাইজটা সেটা যদি আমরা বের করে নিতে পারি। তো সেটা একটু দেখেন যে আমাদের এখানে ডি এ যদি রাখি, তো এই পাশে আমাদের জি-1 চলে আসবে, তো এই গামা ডাব্লিউ আর এস এর নিচে চলে আসবে, এবং 0.056 এটা হলো যে ওই গামা গামা ডাব্লিউ আর এস এর নিচে চলে আসবে, এবং এই গামা ডাব্লিউটা, তো এটা এটা কাটাকাটি। আর উপরে থাকতেছে আর এস, আর নিচে যেটা আমাদের জি-1, তো সেটা সাধারণত আমাদের এখানে 2.65 অথবা একটা ভ্যালু বসাইলে এটা কাছাকাছি, অর্থাৎ 10.82 এর ভ্যালুর কাছাকাছি চলে আসে। তো সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 11 আর এস লিখতে পারি। তো এটাই আর কি আমাদের এখানে যে মিনিমাম সাইজ অফ বেড ম্যাটেরিয়ালসটা, সেটা অবশ্যই আমাদের যদি স্টোন লাইনিং ক্ষেত্রে ব্যবহার করি, যদি স্টোন ব্যবহার করতে পারি যাই না কেন লাইনিং এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের যে ডি এর ভ্যালুটা অবশ্যই সেটা আমাদের 11 আর এস। তো এখানে আর হলো আমাদের মিন রেডিয়াস, আর আমাদের এস হলো যে বেড স্লোপ। ঠিক আছে? তো এই এর সাথে অবশ্যই আমাদের বেশি হতে হবে। আমরা যে অর্থাৎ লাইনিং এর ক্ষেত্রে যদি আমরা কোনো চ্যানেল ডিজাইন করলাম, সেখানে আমরা লাইনিং করবো, অর্থাৎ সেখানে আমরা স্টোন দ্বারা লাইনিং করতে পারি অথবা আমরা ব্লক দ্বারা লাইনিং করতে পারি, যেটাই বলেন না কেন, যে আমরা সাধারণত ওয়াটার বোর্ড যেটা করে থাকি। তো সেটার ক্ষেত্রে আমাদের যে ম্যাটেরিয়ালস বলেন বা সেখানে যে আমরা ব্লক ব্যবহার করব, সেটা যে ডায়া বা যেটাই মিন রেডিয়াস, মিন ডায়া বলতে পারেন, সেটা অবশ্যই আমাদের যে এই সূত্রে 11 RS এর থেকে বড় অথবা সমান হতে হবে। তখনই আমাদের এখানে স্কাউরিং ঘটার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তো সেখানে আমাদের অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন যদি আমাদের চ্যানেলটা যদি ওয়াইডার হয়, তো সেক্ষেত্রে ইরেশন প্রোটেক্টিভের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আহ, সেক্ষেত্রে আমাদের ইরেশন প্রোটেক্টিভের ক্ষেত্রে যেটা, ইফ চ্যানেল ইজ ওয়াইডার ইরেশন উইল বি প্রোটেক্টেড, আমাদের যদি আমাদের বেশি পরিমাণ ওয়াইড হয়, তখন আমাদের ইরেশন হবে না। তখন আমাদের সাধারণত কি হয়, আমাদের চ্যানেলের ক্ষেত্রে আহ, যে এটা থাকবে, সরি, যে চ্যানেলের স্রোতটা আছে, তখন সেটা কম হবে। তো এটা, তো আমাদের জিরো স্কোয়ারিং এর ক্ষেত্রে আমাদের টাউ নট অবশ্যই আমাদের এর চাইতে বেশি হবে না, অর্থাৎ টাউ নট ইজ ইকুয়াল টু গামা ডাব্লিউ আর এস। তো তখনই আমাদের বেড প্রোটেক্টেড থাকবে। ঠিক আছে? তো এখানে আরেকটা আমাদের এই দেওয়া আছে, যদি আমাদের শুধু কি হবে, আমাদের চ্যানেলটার বেডটাকে শুধু আমাদের প্রোটেক্টিভ করলে হবে না, সেক্ষেত্রে আমাদের চ্যানেল যে স্লোপ থাকবে অথবা সাইড থাকবে সেটাকে আমরা প্রোটেক্টিভ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের শিয়ার স্ট্রেসটা কিরকম হয়, সে এখানে আমাদের একটা ফিগারের মাধ্যমে দেখানো আছে। তো এখানে আমাদের যদি নন স্কোরিং অফ সাইড স্লোপ যদি আমরা চিন্তা করি সেই স্টেবিলিটির জন্য, তো সেক্ষেত্রে আমাদের টাউ নটটা ইজ ইকুয়াল টু হবে 0.75 গামা ডাব্লিউ আর এস। ঠিক আছে? তো এটা হবে। আর এটার ক্ষেত্রে যদি আমাদের উম, এর ক্ষেত্রে ঢালের ক্ষেত্রে যদি চিন্তা করি, তো সেক্ষেত্রে 1:m আমরা যদি চিন্তা করি যে m:1, সেক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু 1/m হবে। ঠিক আছে? তো এটা, তো সেডিমেন্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমাদের শিয়ার ভেলোসিটিটা, অর্থাৎ ফ্রিকশন ভেলোসিটি অথবা শিয়ার ভেলোসিটি, একটু আগে আমরা যেটা করছিলাম, যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু হলো টাউ নট বাই রো ডাব্লু। এখন আমাদের টাউ নটটা ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, গামা ডাব্লু আর ইন্টু এস না। তো এখান থেকে যদি আমাদের গামা ডাব্লুটাকে যদি টি করি, তো সেটা হলো রো ইন্টু জি আর এস নট, আর নিচে তলা রো। তো আমাদের রো ডাব্লু, এই রো ডাব্লু কাটাকাটি দেয়, শুধু থাকতেছে রুট ওভার জি আর এস না। তো আমাদের যদি ক্রিটিক্যাল শিয়ার ভেলোসিটি অথবা ফ্রিকশন ভেলোসিটি যেটাই বলেন না কেন, সেটাকে যদি আমাদের বের করতে বলে, তখন আমাদের এটা সূত্রটা হবে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর এস নট, জি আর এস নট। ঠিক আছে? তো এটা, ঠিক আছে? তো এখন ক্রিটিক্যাল ট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে আর একটা বিষয় হলো, যখন আমাদের স্মল পার্টিকেল হবে, অর্থাৎ আমাদের ডি এর হবে লেস দ্যান 1 মিলিমিটার, সরি, লেস দ্যান হবে 1 মিলিমিটার যখন হবে সাধারণত, তখন আমাদের এই সূত্রটা, অর্থাৎ ক্রিটিক্যাল ট্রাকটিভ ফোর্স, এই সূত্রটা আমরা ইউজ করবো। অর্থাৎ যখন লেস দ্যান 1 মিলিমিটার সাধারণত হয় তখন তখন টাউ নট ইজ ইকুয়াল টু 0.155 প্লাস 0.409 ডি মিলিমিটার স্কোয়ার রুট ওভার 1 প্লাস 0.177 ডি মিলিমিটার স্কোয়ার, এবং এটা আসবে নিউটন পার মিটার স্কোয়ারে।
এবং সেখানে আমরা যে ডি মিলিমিটার সেটা আমরা মিলিমিটারে বসাবো। অর্থাৎ আমাদের পার্টিকেল যে ডায়াটা থাকবে সেটা আমরা মিলিমিটারে বসাইলে আমাদের এই যে রেজাল্ট আসবে নিউটন পার মিটার স্কয়ার। এটা একটু মুখস্থ করতে হবে সূত্রটা। ঠিক আছে, আর এটা আগে আলোচনা করছি, অর্থাৎ যখন আমাদের ডি এর গ্রেটার দেন 6 মিলিমিটার থাকবে সেটা সাধারণত 0.056 গামা ডাব্লিউ ডি ইন্টু জি মাইনাস ওয়ান, এটা ইউজ করবো। এখানে আমি স্টিকলার ফর্মুলা ফর এন ইউজ করার জন্য, এন বের করার জন্য আমরা মেনিংস এর ক্ষেত্রে রোগোসিটি কোএফিসিয়েন্ট যেটা আমরা জানি, তো সেটা আমরা বের করার জন্য এখানে স্টিকলার একটা ফর্মুলা দিয়েছে যে এন ইজ ইকুয়াল টু 1/24 ডি টু দি পাওয়ার 1/6। এখানে ডিটা হলো মিটারে, এখানে ডিটা আমরা মিটারে বসাবো। ঠিক আছে, তো এটা কখন, যখন আমাদের এটা আমরা এটাও পাই যে টি ইজ গ্রেটার দেন 11 আর এস। তো আমাদের যখন আরটা যদি আমরা বের করতে চাই তখন আমাদের এই সূত্রের মাধ্যমে আমরা বের করে নিতে পারি। অর্থাৎ আমাদের হাইড্রোলিক ডেপথ যেটা আমরা বের করতে চাই তখন আমরা এইভাবে আমরা বের করতে পারি। তো এখানেও যে ডিটা সেই ডিটা আসবে মিটার। ঠিক আছে, এটা মিটারে বসাবো। এই স্টিফনেসের ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল টু রিজিড বাউন্ডারি চ্যানেল। আমাদের যখন রিজিড বাউন্ডারি থাকবে তখন আমরা সাধারণত স্টিকলার এই ফর্মুলাটা ইউজ করে থাকি। তো আমরা সাধারণত ধরে নিই যে আমাদের এখানে স্কাউরিং হচ্ছে না, নো স্কাউরিং। তো আমরা এটা সাধারণত রিজিড বাউন্ডারি ধরে নিতে পারি। ঠিক আছে, তো ম্যানিংস ফর্মুলা এটা আমরা আগে আগে জানি, অর্থাৎ ওপেন চ্যানেল ফ্লোয় ম্যানিংস ফর্মুলা পড়ানো হয়। সেটা হলো 1/n, ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1/n আর টু দি পাওয়ার 2/3 ইন্টু এস টু দি পাওয়ার হাফ। এখানে আর হলো মিন হাইড্রোলিক রেডিয়াস, আর হলো এস হলো বেড স্লোপ। ঠিক আছে, তখন আমরা পাই, এবং কিউ ইজ ইকুয়াল টু হবে এ বি। তো এখন এটা সাধারণত আমাদের কি হয়, যে আমাদের যদি আহ, এটা যদি একেবারে রেক্টাঙ্গুলার হয় তখন আমাদের এটা বি এবং ওয়াই এ ইকুয়াল টু এভাবে ইউজ করতে পারি, বি ইন্টু ওয়াই। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু, যদি আমাদের ওয়াইডার চ্যানেল হয় তখন আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু সাধারণত এর আর ধরা হয় ম্যাক্সিমাম ওয়াইডার চ্যানেলের জন্য। ঠিক আছে, তো তখন আমাদের সাধারণত এই ক্ষেত্রে আমাদের যে এরিয়াটা এ ইজ ইকুয়াল টু আমাদের বি ইন্টু আর হবে। ঠিক আছে, এটা এখন আরেকটা হলো আমাদের বেড লোডের ক্ষেত্রে যদি আমাদের শিয়ার ভেলোসিটি পাইছি। ভাই এটা বুঝলাম না, একটু আরেকবার হ্যাঁ বলেন কোনটা। এরিয়াটা বের করাবে। ও, এরিয়াটা আমাদের যদি ওয়াইডার চ্যানেল হয় তখন সাধারণত আমাদের মিন হার্ডলিক রেডিয়াস ইজ ইকুয়াল টু আমাদের ওয়াই ধরা হয়। আর এটা আপনি ওপেন চ্যানেল ফ্লোতে একটা ডেরিভেশন আছে, তো সেক্ষেত্রে সেই ডেরিভেশনের ক্ষেত্রেও ওইভাবে বের করা হয়। যে এটা আপনি জেনে রাখেন আপাতত, যখন আপনি ওপেন চ্যানেল ফলো করবেন তখন আপনি এটা বের করে নেবেন যে আর ইজ ইকুয়াল টু ওয়াই অথবা ওয়াই, তখন আমাদের ওয়াইডার চ্যানেল, ওয়াইড চ্যানেল বলা হয়। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা আগেই পাইছি, যে আমাদের ট্রাকটিভ ফোর্স কি, আমাদের শিয়ার ভেলোসিটি কি, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আর হলো আমাদের শিয়ার ভেলোসিটি যখন আমাদের এই যে আর ইজ ইকুয়াল টু ওয়াই, সেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আর ডি হলো টোটাল ডেপথ। এখানে অনেক সময় আমাদের ওয়াই ওটাও ডেপথ, আর ডি সেটাও ডেপথ। ঠিক আছে, অনেক সময় আমরা ডি দেখতে যদি ইউজ করি, যদি এটা আবার ঘাবড়ানোর কিছু নাই। আর যেটা ডিও সেটা, তো আমরা যেহেতু আমাদের ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু ওয়াই ধরে নিছি, তো সেক্ষেত্রে আমাদের যখন আমাদের ভেলোসিটি ইজ ইকুয়াল টু, আমরা আগে যেটা জানছিলাম যে জি আর এস না, তো আর এর জায়গায় আমরা ওয়াই বসাইতে পারি সরাসরি। আমাদের যখন আর যদি দেওয়া না থাকে তাহলে জি ওয়াই এস নট, অর্থাৎ ওয়াইডার চ্যানেলের ক্ষেত্রে এভাবে আমরা ইউ বের করতে পারি ভেলোসিটিটা, শিয়ার ভেলোসিটি। ঠিক আছে, তো এটা এখন আহ, আরেকটা হলো আমাদের ডাইমেনশনলেস ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ডাইমেনশনলেস ক্রিটিক্যাল ভেলোসিটিটা এমন যে এটার উম, এক প্রকার ডাইমেনশন থাকবে না। তো সেভাবে যদি আমরা চিন্তা করি, তো এটা একটা শেলস এর ক্ষেত্রে ইম্পিরিক্যাল ভাবে এটা ডিফাইন করা, শেলস, মূলত শেলস মেথড অনুযায়ী। তো সেটা হলো টাউ সি ইজ ইকাল টু টাউ সি আর গামা ডাব্লিউ মাইনাস গামা, গামা এস মাইনাস গামা ডাব্লিউ ইন্টু টি। তো সেটাকে আবার আমাদের যদি করতে পারি যে গামা এস ইজ ইকাল টু, অর্থাৎ আমাদের যে সয়েল থাকে, যে সয়েলের ক্ষেত্রে, তার মানে এটার ক্ষেত্রে জি এস ইন্টু গামা ডাব্লিউ। তো সেখান থেকে আমরা কমন নিয়ে জি এস মাইনাস ওয়ান ইন্টু গামা ডাব্লিউ বাই ডি ইউজ করতে পারি। তো এটা ডাইমেনশন লেস হয় কিভাবে, আমরা যদি একটু দেখি যে আমরা টাউ
সিআর সাধারণত, অর্থাৎ এটা আমরা নিউটন পার মিটার স্কয়ার যদি প্রকাশ করি, এবং নিচের যে ভ্যালুটা, অর্থাৎ নিচের যে ভ্যালুটা থাকে জি এস মাইনাস ওয়ান, অর্থাৎ আমাদের এইটা হলো যে ডাইমেনশন নেই, শুধু গামা ডাব্লিউ ইন্টু ডি এর ডাইমেনশন আছে। তো গামা ডাব্লিউর ক্ষেত্রে আমরা কি করি, গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের নিউটন পার মিটার কিউব করতে পারি, অর্থাৎ আমাদের যদি এটা হলো ইউনিট ওয়েট, আর ডি হলো মিটারে। তো এখন এখানে যদি আমরা দেখি যে নিউটন পার মিটার স্কয়ার উপরে অর্থাৎ টাউ সিআর, আর নিচে ভ্যালু হলো নিউটন পার মিটার কিউব ইন্টু হলো মিটার। তো এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি, যে নিউটন পার মিটার স্কয়ার, আর এখান থেকে কাটাকাটি গেলে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? তো এটাই যদি আবার এটি করি, উপরে মিটার স্কয়ার নিচে হলো নিউটন, এই নিউটন নিউটন কাটাকাটি, মিটার স্কয়ার কাটাকাটি, শেষ পর্যন্ত কোনো ডাইমেনশন থাকে না। তার মানে এটা হলো ডাইমেনশনলেস হয়ে যায়। তার মানে এই টাউ সিআরটা তখন ডাইমেনশনলেস ক্রিটিক্যাল স্ট্রেস। ঠিক আছে? তো এটা, তো আরেকটা হলো আমাদের এই ইনসিপিয়েন্ট ডেপথ যদি আমরা বের করতে চাই, তো সরি, শিয়ার ভেলোসিটি অ্যাট ইনসিপিয়েন্ট ডেপথ। ইনসিপিয়েন্ট ডেপথ হলো এমন একটা ডেপথ, যে ডেপথ যদি আমাদের চ্যানেলে থাকে তখন আমাদের ওইখানে যে ভেলোসিটিটা সাধারণত থাকবে, সেই ভেলোসিটির সাথে আমাদের ওই ডেপথের রিলেশন। তার মানে ভেলোসিটিটা এমন হবে যে ওই ভেলোসিটি যদি থাকে মেনটেন করে ওই ডেপথে, তাহলে আমাদের কোনো স্কাউরিং ঘটবে না। তো তখন আমাদের যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটাকে আমরা ইনসিপিয়েন্ট ভেলোসিটিও বলতে পারি, ভেলোসিটি অ্যাট ইনসিপিয়েন্ট কন্ডিশন অথবা অ্যাট ইনসিপিয়েন্ট ডেপথ, যেটাই বলেন না কেন, যে এরকম একটা ডেপথ থাকবে যেখানে এমন একটা ভেলোসিটি মেনটেন করব, যে ভেলোসিটির ক্ষেত্রে আমাদের কোনো স্কারিং ঘটবে না। অর্থাৎ এটা ইনসিপিয়েন্ট জিনিসটা, অর্থাৎ আমি আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে যখন আমাদের আহ এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে বেড লোডটা মানে মুভ করা শুরু করবে, ঠিক আগ মুহূর্তের ক্ষেত্রে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে বা সেই অবস্থানটাকে, সেটাকে আমরা ইনসিপিয়েন্ট বলি, অর্থাৎ আগ মুহূর্তের যে অবস্থান থাকে সেই অবস্থানটাকে। ঠিক আছে? তো এটা, তো এটার ক্ষেত্রে আমাদের ওই যে ইনসিপিয়েন্ট টাউ সিআর বাই রো ডাব্লিউ, এখানে টাউ সিআর ইজ ইকুয়াল টু হলো গামা ডাব্লিউ আর এস নট, অথবা গামা ডাব্লিউ ডি এস নট, অর্থাৎ ডি ওয়াই চ্যানেলের ক্ষেত্রে মানে ওয়াই, আর ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু ডি। ঠিক আছে? এটা, তো এটাই হলো আমাদের মূলত আহ, যে সূত্রগুলা, সেই সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা। এই সূত্রগুলো একটু আহ, মানে মনে থাকার মতো না, একটু আপনার একটু বারবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, হয় মনে থাকবে। তো এখন আমরা যদি একটু ম্যাথ দেখি, যে দি ভ্যালু অফ ডাইমেনশনলেস ইফেক্টিভ স্ট্রেস। তো এখানে আমাদের ডাইমেনশনলেস ইফেক্টিভ স্ট্রেসটা দেওয়া আছে 0.045। ঠিক আছে? এটা নিউটন পার মিটার স্কয়ার না, যদি এখানে ইউজ করছে আমি জানি না কেন। ফাইন্ড দ্য ইফেক্টিভ ভেলোসিটি, আমাদের যে ইফেক্টিভ ভেলোসিটি কত সেটা আমাদের বের করতে হবে, এবং ভ্যালু অফ ইনসিপিয়েন্ট ডেপথ, মানে ইনসিপিয়েন্ট ডেপথ আমাদের বের করতে হবে হোয়াইট রিভারের জন্য। এবং যদি আমাদের সেডিমেন্টের সাইজটা 0.2 মিলিমিটার হয়, এবং উইথ লংজিটিউডাল লিভার আমাদের বেডসোলা বলা হয় যদি 0.0001 স্পেসিফিক গ্র্যাভিটি হয়, যদি আমাদের সয়েলের 2.65, তখন। তো এখন আমাদের ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেসটা দেওয়া হয় টাউ সিআর ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমাদের আগের যে সূত্রটা দেখছিলাম, যে টাউ স্টার সিআর ইজ ইকুয়াল টু হবে টাউ সিআর বাই হলো জি এস মাইনাস ওয়ান গামা ডাব্লিউ ইন্টু ডি। ঠিক আছে? তো সেখান থেকে টাউ সিআর যদি করি, টাউ সিআর ইজ ইকুয়াল টু, আর এই পাশটা উপরে চলে আসবে, তখন আমাদের সূত্রটা এভাবে দাঁড়ায় টাউ সিআর ইজ ইকুয়াল টু টাউ স্টার সি ইন্টু জি এস মাইনাস ওয়ান গামা ডাব্লিউ ডি। তো এখানে টাউ স্টার সেটা দেওয়া আছে 0.045, এবং জিএস সেটার ভ্যালু দেওয়া আছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল 2.65, এবং আমাদের এখানে গামা ডাব্লিউ সেটা ইউজ করছে নিউটনে, তাই নিউটন পার মিটার কিউব, তাই আমাদের নিউটন পার মিটার কিউব যদি ইউজ করি, তার মানে এটা ভুল আছে, এটা হবে নিউটন পার মিটার কিউব, তার মানে 9810 নিউটন পার মিটার কিউব। আর আমাদের আহ, যে ডিটা সেটা যেহেতু মিলিমিটার আছে, সেটাকে আমরা মিটারে নিয়ে আসতে হবে। তো মিটার নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ, এবং এই যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা সাধারণত নিউটন পার মিটার স্কয়ার হবে। ঠিক আছে? তার মানে আমাদের ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেসটা এটা হবে নিউটন পার মিটার স্কয়ারে। আর এই টাউ সিয়ার, এটা সাধারণত নিউটন পার মিটার স্কয়ার বললো, এটা আমার
আমার ক্ষেত্রে মনে হচ্ছে ভুল, আমি কিন্তু বইতে পাইছি এটা হওয়ার কথা না। 0.045 শুধু ডাইমেনশনলেস হওয়ার, মানে শিয়ার ভেলোসিটি অ্যাট ইনডিপেন্ডেন্ট। এখন যদি শিয়ার ভেলোসিটি অ্যাট ইনডিপেন্ডেন্ট, যেহেতু আমাদের আগের সূত্রটা পেয়েছিলাম, তার মানে আমাদের টাউ সিআর বাই রো ডাব্লিউ। তো আমাদের টাউ সিআর পাইছিলাম, যে পাইছিল 0.14 নিউটন পার মিটার স্কয়ার, এবং এখান থেকে টাউ রো ডাব্লিউ, তো রো ডাব্লিউর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা, রো ডাব্লিউ আমরা কিতে বসাবো, যে কেজি পার মিটার কিউব। তো এখন আমাদের এখানে আছে, আহ, আমাদের আছে যে গামা ডাব্লিউ। তো গামা ডাব্লিউ কে যদি কেজি পার মিটার কিউবে নিতে চাই, তাহলে আমাদের গামা ডাব্লিউ কে জি দ্বারা ভাগ করলে আমরা রো ডাব্লিউ পাবো। তো এটা এখানেই কি করছে, যে গামা ডাব্লিউ আমাদের আছে 9810, এবং এখানে আমাদের রো জি দ্বারা ভাগ করে এটাকে রো ডাব্লিউ তে নিয়ে আসছে। তো এটাই করছে, তখন আমাদের যে ভ্যালুটা আসবে মিটার পার সেকেন্ড। এখন ফর ইনসিপিয়েন্ট ডেপথ, আমাদের ইনসিপিয়েন্ট ডেপথ কত? তো আমাদের আরেকটাই হলো টাউ সিআর ইজ ইকুয়াল টু হলো গামা ডাব্লিউ ডি এস। এটা হলো ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে, যেহেতু আমাদের আর এস হওয়ার কথা ছিল গামা ডাব্লিউ আর এস নট, কিন্তু আমাদের ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে এটা আর ইজ ইকুয়াল টু ওয়াই বসাইতে পারে অথবা ডিও বসাইতে পারে। ঠিক আছে, তো এখানে ডি বসাইছি, তাই ডি ইজ ইকুয়াল টু ডেপথ, ডেপথের ক্ষেত্রে ডি বসানো আছে, তাই ডি ইজ ইকুয়াল টু আমাদের এখানে টাউ সিআর বাই গামা ডাব্লিউ এস নট। তো টাউ সিআর যেটা, সেটা পাইছিলাম 0.146 নিউটন পার মিটার স্কয়ার, আর গামা ডাব্লিউ হলো 9810, অর্থাৎ আমাদের ইউনিট ওয়েট ওয়াটারের। আর এস নট যেটা হলো আমাদের দেওয়া আছে 0.0001। ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা বেড়েছে। তো এক্ষেত্রে আমাদের যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসবে মিটারে 0.049 মিটার। তো দেখেন এটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট এবার ক্ষেত্রে। এখন যদি আমাদের পরের কোশ্চেনটা একটু দেখি, যেখানে বলছে যে এন ইরিগেশন চ্যানেল ইজ টু বি কনস্ট্রাক্টেড ইন কোর্স ওলোভিয়াম গ্রাভেল সয়েল ডি 75 সাইজ অফ 5 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এখানে একটা সাইজ দিছে, যে সয়েলের ডি 75 সাইজ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমরা সাধারণত বলতে পারি এখানে যে ডিটা দেওয়া আছে সেটা হলো 5 সেন্টিমিটার। আমাদের সয়েলের ক্ষেত্রে পার্টিকুলার, the channel has to carry 3 cumex of discharge। আমাদের এখানে কিউ এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে দেওয়া আছে 3 কিউমেক্স। এবং দি লংজিটিউডিনাল স্লোপ আমাদের যে এস অথবা এস নট যেটাই বলেন না কেন, সেটা দেওয়া আছে 0.01। ঠিক আছে, এবং দি ব্যাংকস অফ দ্য চ্যানেল উইল বি প্রোটেক্টেড বাই গ্রাস, অর্থাৎ গ্রাস অর্থাৎ ঘাস দ্বারা আমাদের যে চ্যানেলের যে ব্যাংকস অর্থাৎ তীর, সেটা আমাদের করা আছে, ঘাস দ্বারা প্রোটেক্ট করা আছে এবং স্কাউরিং এর ক্ষেত্রে। এবং দি মিনিমাম উইথ অফ দ্য চ্যানেল, আমাদের যে উইথ যেটা চ্যানেলের, সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো এখন আমাদের এক্ষেত্রে আমাদের কিউ ভ্যালু দেওয়া আছে, তো কিউ থেকে আমাদের উইথ যদি বের করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কি জানতে হয়, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এ ভি। আমাদের এখান থেকে আমাদের কি করতে হয়, আমাদের চ্যানেলের ডাইমেনশন, যে আমাদের উইথ বি, সেটা আমাদের বের করতে হবে। আর যেটা, ঠিক আছে, তো এই যে ভিটা, তো সেই বিষয়টা বি নির্ণয় করতে হবে। তো ভিটা হলো ভেলোসিটি, সেই ভেলোসিটির ক্ষেত্রে আমাদের কি করি, ম্যানিংস ফর্মুলা থেকে আমাদের ভেলোসিটিটা বের করি। তো ম্যানিংস ফর্মুলার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আমরা সাধারণত কি জানি, যে 1/n আর টু দি পাওয়ার 2/3 এস টু দি পাওয়ার হাফ। তো এক্ষেত্রে আমাদের কি আছে, যে আমার আরটা, এস এবং এন, এই তিনটে ভ্যালু জানলে আমাদের ভিটা আমরা পেয়ে যাবো। কিন্তু এখানে আমাদের কি কি জানা নাই, এখানে আমাদের আহ আই এন জানা নাই, আর জানা নাই, শুধু এস টা দেওয়া আছে। তো আমাদের এনটা বের করতে হবে। তো এনটা আমাদের স্ট্রিকলার ফর্মুলা থেকে আমাদের এনটা বের করবো, যে এন ইজ ইকুয়াল টু স্ট্রিকলার ফর্মুলা অনুযায়ী 1/24 ইন্টু ডি, ডি টু দি পাওয়ার অন 1/6। তো এখানে আমাদের ডি এর ভ্যালুটা আমার জানা আছে 5 সেন্টিমিটার, এটাকে আমাদের মিটারে নিয়ে আসবো। তো মিটারে নিয়ে আসার জন্য 100 দ্বারা ভাগ করে দিব। তো 1/24 ইন্টু ডি, অর্থাৎ 100 দ্বারা ভাগ করার ফলে 0.05 মিটার আসে টু দি পাওয়ার 1/6। তখন আমাদের এন এর ভ্যালুটা 0.025 পাবো। ঠিক আছে, এখন আমাদের আর যে ভ্যালু, আমরা আর ইজ ইকুয়াল টু, এই সূত্রটা আমরা আগে পাইছিলাম D11S, অর্থাৎ আর ম্যাক্স। ঠিক আছে, অথবা ডি গ্রেটার দেন আমাদের, সরি, 11 আর এস। তো আমাদের আর এর যে ভ্যালুটা সর্বোচ্চ হতে পারবে কখন, যে ম্যাক্সিমাম ভ্যালু হবে আর ইজ ইকুয়াল টু D/11S। অর্থাৎ আর এর ভ্যালু বেশি হয়ে গেলে আর এই যে কন্ডিশনটা আমার থাকবে না।
ঠিক আছে, তার মানে আর এর এই ভ্যালুটাই সর্বোচ্চ, ম্যাক্সিমাম। তো এটা, তো এখান থেকে আমাদের ডি এর ভ্যালুটা আমরা জানি এবং এস এর ভ্যালুটা আমরা জানি, তার আমরা আর এর ভ্যালুটা পাইলাম। ঠিক আছে, এখন এন ভ্যালু পেলাম, আর ভ্যালু পেলাম, এস ভ্যালু পেলাম, তখন আমাদের বি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, যে আমাদের সূত্র অনুযায়ী, মেনিংস এর সূত্র অনুযায়ী বি এর ভ্যালুটা পেলাম 2.37 মিটার পার সেকেন্ড। তার মানে এখন এখান থেকে আমাদের এ এর ভ্যালুটা পাবো, যে আমাদের কিউ ভ্যালু জানি এবং এও পাবো। তো এখন এখানে আমাদের যেহেতু ওয়াইড চ্যানেল, ঠিক আছে, ওয়াইড চ্যানেল ধরে এ ইউজ করি যদি, তার মানে আমাদের আর ইজ ইকুয়াল টু ওয়াই হবে। ঠিক আছে, আমাদের আর ইজ ইকুয়াল টু ওয়াই, এই ভ্যালুটা আমাদের বসাইলাম, আর এর ভ্যালু 0.455। তার মানে এখান থেকে বি মিনিমাম, অর্থাৎ সর্বনিম্ন যে ভ্যালুটা বি এর, মানে এর চাইতে কম হবে না। তার মানে সেটাই আমরা পাবো, যে 2.786 মিটার। তার মানে এটা আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু, তো এখানে আমাদের সাধারণত ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ইউজ করা যায়, যে 3 মিটার, অথবা আপনারা এটাও রেখে দিতে পারেন, যে 2.786 মিটার। ভাই, আমরা একটা ধরে নিয়ে বের করতে পারবো না, নাকি আমাদের সবসময় হোয়াইট চ্যানেল ধরে নিয়ে করতে হবে? তো এটা ধরে নিয়েও করতে পারবেন, কিন্তু যদি হোয়াইট চ্যানেল ধরে নেন, তো সেক্ষেত্রে এটা, যদি হোয়াইট চ্যানেল ধরে না নেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যে আমরা হোয়াইট চ্যানেল ধরলাম না, চ্যানেলটা সাধারণত কি থাকে, আমাদের ট্রাপিজয়েডাল থাকে। তো সেক্ষেত্রে আপনি স্লোপটা ধরে নেবেন, যে 1:2 অথবা যেটাই। তখন আপনি কি করতে পারেন, যে আপনার বি এবং ওয়াই, এভাবে আপনাকে কন্ডিশন দাঁড় করাতে হবে, যে আর এর কন্ডিশন একটা দাঁড় করালেন, এ এর কন্ডিশন একটা দাঁড় করালেন। আর এবং এর কন্ডিশন দাঁড় করানোর পরে আপনার এখান থেকে ভ্যালুটা তখন বের হবে, কারণ তখন আপনাদের দুইটা, বিও আননোন হবে, ওয়াই আননোন হবে। আগের অধ্যায়ে যেভাবে ম্যাথ গুলা করছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আগে আগে যেভাবে ম্যাথ গুলো করছেন ঠিক সেভাবে আপনি এভাবে বের করতে হবে। এই, যেহেতু এখানে আমাদের হোয়াইট চ্যানেল বলা নাই, যদি বলা নাই, এই কারণে আমরা ধরে নিয়ে অঙ্কটাকে একটু সহজ করার চেষ্টা করছি। ঠিক আছে, আর যদি বলা থাকতো তাহলে তার কোনো সমস্যা ছিল না। এখন যদি আপনি চাইলে এভাবেও করতে পারেন, যে এটা তো যেহেতু আমরা ধরে নিছি, তার মানে এই কন্ডিশনটা যে ধরে নিতে পারবো না, তো এমন তো না। আমরা এভাবেও কন্ডিশনটা ধরে নিতে পারি, যে আমাদের চ্যানেলটা ট্রাপিজয়েডাল অথবা চ্যানেলটা রেক্টাঙ্গুলার, তাহলে আমাদের এভাবে ভেক্টরগুলো তখন বের হয়ে আসবে। তখন আমাদের আসলে এদিকে দুইটা আননোন, সেহেতু আমাদের দুইটা কন্ডিশনকে অবশ্যই দাঁড় করাতে হবে, আর এর একটা কন্ডিশন এবং এর একটা কন্ডিশন। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটা। এখন আমাদের আর একটা ম্যাথ আমরা যদি দেখি, যে এখানে কি বলছে, যে water follows at a depth of 0.6 মিটার in a wide stream having a bed slope। তার মানে এটা ওয়াইড চ্যানেল, বুঝতে বলা যাচ্ছে সরাসরি, এবং এটার একটা ডেপথ, ওয়াটার ডেপথ আছে 0.6 মিটার, এবং এটার বেড স্লোপ, অর্থাৎ বেড স্লোপটা যেটা, এস এম ভ্যালু 1 ইন 2500 দেওয়া আছে। দি মিডিয়ান ডায়ামিটার অফ দ্য স্যান্ড, স্যান্ডের ক্ষেত্রে যে ডায়ামিটারটা সেটা দেওয়া আছে 1 মিলিমিটার, এবং ডিটারমাইন্ড ওয়েদার সয়েল গ্রেনস আর টু ওয়েদার দ্য স্ট্রিম বেড ইজ স্কাউরিং অর নন স্কাউরিং। আমাদের এইখানের হচ্ছে মূল ইটা হলো, আমাদের যে বেড সরফটা স্কাউর ঘটবে কি ঘটবে না সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের বেডের যে সাইজ সেটা হলো 1 মিলিমিটার, তো সেক্ষেত্রে আমাদের এইটা ইউজ করতে পারি আমাদের ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস বের করার জন্য। টাউ সি ইজ ইকুয়াল টু 0.11 প্লাস 0.409 ডি, মিলিমিটারে বসে স্কোয়ার দিব, এবং রুট ওভার, বাই হলো রুট ওভার 1 প্লাস 0.177 ডি মিলিমিটারের স্কোয়ার। তো এটা বসানোর পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আসবে মিটার, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা, এই ভ্যালুগুলো বসালে আমাদের ভ্যালুটা আসবে নিউটন পার মিটার স্কয়ার, এম্পিরিক্যাল বা ফর্মুলা। তো নিউটন পার মিটার স্কয়ার আসলে আমরা এটা পাইলাম হলো ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস, অর্থাৎ এটাকে বলতে পারেন আমরা কি বাধা প্রদানকারী যে বল, অথবা ফ্রিকশন ফোর্স, তার মানে আমাদের টাউ সি। এখন এই টাউ সি আর বের করবো টাউ নট, অর্থাৎ অ্যাপ্লাইড যে ফোর্সটা বলতে পারেন, বা স্ট্রেস, যেটাই বলেন না কেন। এখন এটা টাউ সি তো পেলাম, তো আমাদের স্কাউরিং ঘটার এবং না ঘটার শর্ত হলো, যদি টাউ নট যদি টাউ সি চেয়ে বেশি হয়, তখন আমাদের স্কাউরিং ঘটবে। ঠিক আছে, তার মানে স্কাউর ঘটবে। আর যদি ছোট হয়, অর্থাৎ টাউ নট যদি ছোট হয় টাউ সির তুলনায়, তাহলে আমাদের স্কাউর ঘটবে না, নো স্কাউর। ঠিক আছে, তার মানে এখন আমার দেখতে হবে, তার মানে আমাদের টাউ নটটাও বের করতে হবে। তো টাউ নট ইজ ইকুয়াল টু আমরা কি জানি, গামা ডাব্লিউ আর ইন্টু এস নট। তো গামা ডাব্লিউ হলো আমাদের এটা,
নিউটন, যেহেতু আমাদের উপর একটা নিউটন পার মিটার স্কয়ার আছে, সেহেতু আমাদের নিউটন নিয়ে আসতে হবে, তাই নিউটন পার মিটার কিউবে, তাহলে 9.81 ইন্টু আমাদের 1000, তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে নিউটন পার মিটার কিউব। ঠিক আছে। এবং এখন আমাদের যে আর এর ভ্যালু, সেটাকে 0.6। তো এটা হলো আমাদের ডেপথ, যেহেতু ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে সেটা আমরা কি জানি, ওয়াই অথবা ডি ইজ ইকুয়াল টু, যেটা বলো না কেন ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে আর ধরতে পারি। ঠিক আছে, সেটাই ধরছে যে আর এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0.6, এবং এ ছিল যে 1/25। তো এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসছে 2.35 নিউটন পার মিটার স্কয়ার। তো এটা অবশ্যই যে টাউ নট, তো এই টাউ নটটা টাউ সি এর তুলনায়, অর্থাৎ টাউ সি আমরা পাইছি 0.53 নিউটন পার মিটার স্কয়ার, তার মানে এর চাইতে বড়, তার মানে অবশ্যই স্কয়ারে ঘটবে। তার মানে এটাই বলছে যে সয়েল গ্রেন উইল নট বি স্টেশনারি, যদি স্টেশনারি না থাকে তখনই আমাদের স্কোয়ারিং ঘটবে। ঠিক আছে, এটাই বলছে যে স্কোয়ারিং উইল অকার। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই সেডিমেন্ট সম্পর্কে তো মোটামুটি শেষ। এখন আমাদের পরবর্তী আরেকটা টপিক সম্পর্কে আজকে একটু আলোচনা করব, সেটা হলো ওয়াটার লগিং এবং স্যালাইন সয়েলস ফর এগ্রিকালচারাল পারপাস। তো ওয়াটার লগিং বলতে বোঝাচ্ছে যদি আমাদের কোনো ইরিগেশনের ক্ষেত্রে কোনো মাঠে পানি জমা হয়ে থাকে, তখন যে বিষয়টা সাধারণত, সেটাকে আমরা ওয়াটার লগ বলে থাকি। অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড ইজ সেড টু বি ওয়াটার লগ when its productivity gets affected by high water levels। অর্থাৎ ওয়াটার লকটা আবার কার্যকর হয় কখন, যখন আমরা বলতে পারি যে যখন আমাদের আহ এর যে একটা ফসলের যে পরিমাণ পানি দরকার, ঠিক তার চাইতে বেশি পরিমাণ পানি যদি ওই মাঠে অবস্থান করে, এবং এই মাঠে পানিটা অতিরিক্ত পানি অবস্থান করার কারণে তার যে উৎপাদন, সেই উৎপাদনটা যখন ব্যাহত হয় অর্থাৎ কমে যায়, তখনই সেটাকে আমরা ওয়াটার লক হিসেবে বিবেচনা করতে পারি। ঠিক আছে, তো এটাই। এখন কি কি কারণে ওয়াটার লক হতে পারে, যেমন যদি আমাদের ওভার অথবা ইনসেন্টিভ ইরিগেশন, অর্থাৎ আমাদের সেচটা যদি বেশি মাত্রায় হয়ে যায় তখন। আবার সিপেজ অফ ওয়াটার থ্রু দা ক্যানেলস, যেমন আমাদের অনেক সময় যে ক্যানেলের হাইট অথবা সারফেসের হাইট কিন্তু বেশি থাকে, মানে ওয়াটার সারফেসের ক্যানেল, কারণ আমরা যখন সেচ দিই তখন আমরা ক্যানেলটাকে একটু উঁচুতে রাখি, এবং সেখান থেকে আমাদের ল্যান্ডটা সাধারণত মাঝে মধ্যে নিচুতে থাকে। তারপর কি করা হয়, যে যদি এরকম হয় যে আমাদের পানি দরকার, ঠিক তারপর আমরা কি করি, যে আমাদের জমির যে এটা সেটা বন্ধ করে দিই। তো এটা যদি সিপেজের মাধ্যমে, অর্থাৎ যখন আমাদের ওই ক্যানেলের ওয়াটার সারফেসের হাইট যদি আমাদের ল্যান্ডের চাইতে বেশি উঁচু থাকে, তখন আমাদের ওই ক্যানেল থেকে আসলে আমাদের পানিটা সিপেজ হয়ে আমাদের এই যে ল্যান্ডে চলে আসতে পারে, ফসলি ল্যান্ডে। তখন আমাদের এই যে এটা ওয়াটার লগটা হয়। এবং ইনএডুকেট ন্যাচারাল ড্রেনেজ, এখন ন্যাচারাল ড্রেনেজ বলতে হলো আমাদের যে ফিল্ড থাকে, সাধারণত সেই ফিল্ড থেকে যদি আমাদের ড্রেন হয়ে হতে পারে, এটা আপনার সারফেস দিয়ে অর্থাৎ আউট হয়ে যেতে পারে, অথবা এরকম হতে পারে যে আপনার ইনফিল্ট্রেশন হয় মাটির নিচে চলে যেতে পারে। তো সেটা যদি আমাদের না থাকে, তো সেটা অর্থাৎ এখানে ইনএডুকেট ন্যাচারাল ড্রেনেজ এবং ইনএডুকেট সারফেস ড্রেনেজ, সারফেস অর্থাৎ সারফেস দিয়ে চলে যেতে পারে, অথবা আমাদের ন্যাচারাল অর্থাৎ আমাদের এটা যদি ওই যে সিপেজ, সরি, ইনফিল্ট্রেশন যদি না ঘটে, তখন আমাদের এটা, তা আমাদের এটা যদি অপর্যাপ্ত থাকে। এবং এক্সেসিভ রেইনফল, এবং কিছু কিছু জায়গায় আছে যে এক্সেসিভ এবং অতিরিক্ত রেইনফলের কারণে হয় কি, আমাদের বিভিন্ন সময় এটা আমরা সাধারণত এটা আমরা লক্ষ্য করি যে বেশি বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হয়ে যায়। তো কিছু কিছু ফসল আছে যেগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে পচে যায় অথবা নষ্ট হয়ে যায় গাছগুলো। তখন ইরেগুলার ফ্লাড অথবা ট্রোপোগ্রাফ না, অর্থাৎ এরকম হয় যে কোনো কোনো ক্ষেত্রে কোনো একটা মাঠে দেখবেন যে কোনো জায়গাটা একটু উঁচু, কোনো জায়গা একটু নিচু, যার কারণে যদি বেশি পরিমাণ চারদিকে উঁচু থাকে এবং ওটা জায়গাটা নিচু যদি থাকে, তাহলে সব পানি গিয়ে ওখানে জমায়। তো এই যে এই কারণে ওই জায়গার ফসলটা নষ্ট হতে পারে। তাই ইম্পারভিয়াস অবস্ট্রাকশন, অর্থাৎ আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আহ অবস্ট্রাকশনটা আমাদের চারপাশে যে ঘের দেই বা দেই, সেটা যদি ইমপারভিয়াস হয়, অর্থাৎ সেখান থেকে যদি পানিটা ফ্লো না হতে পারে, যে অবস্ট্রাকশন অথবা বাদ যদি থাকে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি তখন আমাদের পানিটা ওখানে থেকে যায় এবং এটা ওয়াটার লক তৈরি করে। এবং সাবমার্জেন্স ডিউ টু ফ্লাডস, আমাদের বন্যা হয় সাধারণত, সেই বন্যার সময় যখন আমাদের তলিয়ে যায়, তো এই কারণে আমাদের ওয়াটার লক গুলো হতে পারে। এছাড়াও আরো অনেক কারণ আছে, তো এখানে মেইন মেইন কারণগুলো আমি তুলে ধরলাম। তারপরে এক্ষেত্রে কি হয়, অর্থাৎ আমাদের এই যে ওয়াটারলক হয় সে কারণে আমাদের কি কি করতে পারে, যে ওয়াটারলক রিডিউসেস সয়েল ইরেশন, অর্থাৎ সয়েলের ভিতর দিয়ে অর্থাৎ বায়ু চলাচলের যে ব্যবস্থা সেটা ব্যাহত ঘটে।
তো বায়ু চলাচল না ঘটলে সেখানে আমাদের বিভিন্ন রোগ জীবাণু হতে পারে, যেটা আমাদের গাছের জন্য ক্ষতিকর। এবং ডিক্রিজ দ্য অ্যাভেলেবল ক্যাপিলারি ওয়াটার, আমাদের ক্যাপিলারি ওয়াটার যেটা থাকবে সেটাকে ডিক্রিজ করে দিতে পারে। এবং ডিফিকাল্টি ইন কাল্টিভেশন অপারেশন, এটাও হতে পারে। রাইজ অফ সল্টস, এটা হলো সবচেয়ে মূল কারণ। আমাদের যখন ওয়াটার লকড হয় তখন আমাদের সল্টের পরিমাণটা বেড়ে যায়। এবং রেস্ট্রিক্টেড রুট গ্রোথ, আমাদের যে ফসলের যে আহ মূলের যে উৎপাদন সেটাও রেস্ট্রিক্ট করে দিতে পারে। এবং লোয়ার সয়েল টেম্পারেচার, আমাদের সয়েলের টেম্পারেচার কমিয়ে দেয়। এবং অ্যাডভার্স ইফেক্ট অন কমিউনিটি হেলথ, আমাদের সাধারণত ক্ষেত্রে যখন ওয়াটার লকড হয় তখন আমাদের আহ এই ক্ষেত্রে কি হয়, যেমন আমাদের বাস্তবিক জীবনে মানে মশা, যদি এরকম দেখি যে মশা উৎপাদন হয়েছে তখন আমাদের মশা কামড়ায়, অথবা এরকম হতে পারে ওয়াটার লকডের কারণে পানিটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ওই পানি ইউজ করলে আমাদের নিজের নিজেদের শরীরে, মানুষের শরীরের ক্ষেত্রেও আমাদের ক্ষতির সাধন হয়। এবং গ্রোথ অফ ওয়াটার উইডস, আমাদের এক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উইডস জন্মগ্রহণ করে। তো এই যে বিষয়গুলো হয়, তা ওয়াটার লক হলে সে, যদি ওয়াটার লক না হতো সেই উইডস গুলো অর্থাৎ আমাদের শ্যাওলা অথবা সাধারণ যে মাঠের যে আগাছাগুলো সেগুলো উৎপাদন হয়, এগুলো উৎপাদন হতো না। তো এই তার মানে ওয়াটার লকটের আমরা কারণ জানলাম এবং ইফেক্টস অর্থাৎ ক্ষতিকর দিকগুলো আমরা জানলাম। এখন আমাদের এই ওয়াটার লকটাকে আমরা সাধারণত কন্ট্রোল করার ক্ষেত্রে যে উপায়গুলো, এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, বিসিএস অনেকবার আসছে। এটা অবশ্যই আপনারা একটু ভালো করে পড়লে পড়বেন। তো সেক্ষেত্রে আমাদের লাইনিং অফ ক্যানেল অ্যান্ড ওয়াটার কোর্স, অর্থাৎ আমাদের ক্যানেলটাকে যদি লাইন করি তাহলে ক্যানেল থেকে সিপেজ হওয়ার যে এটা সেটা আসলে ঘটবে না। বা রিডিউসিং দ্য ইন্টেন্সিটি অফ ইরিগেশন, আমাদের যে মাত্রাটা, ইরিগেশনের যে মাত্রাটা থাকবে সেটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ কমিয়ে ফেলা অথবা এটাকে বলতে পারি যে অপটিমাইজিং করা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অথবা গবেষণার মাধ্যমে, তাহলে আমরা এই যে ওয়াটার ডাক্ট থেকে বাঁচতে পারবো। আবার বাই ইন্ট্রোডিউসিং ক্রপ রোটেশন, অর্থাৎ আমাদের যে ক্রপ গুলো, আমরা যদি এরকম হয় যে প্রতি বাড়ি ধান চাষ করি বা প্রতি বাড়ি আদার্স একই ফসল চাষ করি, তাহলে হয়তো ওয়াটার লকের ফলে, যেমন আমরা যদি ধান চাষ করি তাহলে আমাদের ম্যাক্সিমাম মানে বেশি পরিমাণে ওয়াটার দরকার হয়। সেক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের ওয়াটার লক সৃষ্টি হয়, ফলে পরবর্তীতে ওই জমির ই মানে উর্বরতা নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে যদি এরকম হয় যে আমরা ধান চাষ করলাম, পাশাপাশি অন্য সিজনে আহ ডিফারেন্ট ফসল চাষ করলাম যেখানে আমাদের পানির পরিমাণ কম দরকার হয়, তাহলে আমাদের ওইটার উর্বরতা আবার ফিরে আসে আর কি, যতটুকু নষ্ট হয় সেটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। তো এরকম ক্রপ রোটেশনের মাধ্যমে, বাই অপটিমাম ইউজ অফ ওয়াটার, এটা আমরা আগে আলোচনা করলাম। বাই ইমপ্রুভিং দা ন্যাচারাল ড্রেনেজ অফ এরিয়া, আমাদের যে ন্যাচারাল ড্রেনেজ গুলা থাকবে সেগুলা সাধারণত আমরা ইমপ্রুভ করে নিব। অর্থাৎ যদি এরকম হয় যে অবস্ট্রাকল থাকে অথবা বিভিন্ন আহ, মানে লো ল্যান্ড থাকে, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যাটাগরির, মানে যদি এরকম হয় লো ল্যান্ড থাকে তো সেক্ষেত্রে চারপাশ থেকে পানিটা বের হতে পারে না, কিন্তু এরকম হয় যে ওইখানে একটা ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, যেটা আমরা কোনো যেখান থেকে পানিটা বের হয়ে কোনো একটা চ্যানেলে যদি চলে যায় বা খালে চলে যায়, তো সেটা সেক্ষেত্রে আমাদের ওই এই স্থানটা ইমপ্রুভ করতে পারি এভাবে। বাই প্রভিশন অফ অ্যান ইফেক্টিভ ড্রেনেজ সিস্টেম, মানে এইভাবে আমাদের এই যে জিনিসটা বললাম এভাবে। বাই অ্যাডপ্টিং কনজাম্পটিভ ইউজ অফ সারফেস অ্যান্ড সাবসারফেস ওয়াটার, এখন আমাদের সারফেস এবং সাবসারফেস যেটাই বলুন না কেন, আমাদের চাষাবাদের ক্ষেত্রে অনেক অনেক সময় আমরা সাবসারফেস ওয়াটার ইউজ করে থাকি। সেটাকে আমরা যদি কনজাম্পটিভ অর্থাৎ খুব অপটিমাইজিং ভাবে ব্যবহার করতে পারি, তাহলে আহ, আমাদের এই ক্ষেত্রে ওয়াটার লক থেকেও বাঁচতে পারি এবং আমাদের সাশ্রয়ী হয় বিষয়টা। তো এটাই আর কি, যদি আপনার এইভাবে আলোচনা করতে পারেন তো নিচে, সেটাই আর কি কিছু তুলে ধরা হয়েছে। এখন আরেকটা টার্ম হলো লিসিং রিকোয়ারমেন্ট, অর্থাৎ লিসিং রিকোয়ারমেন্টটা যদি এরকম হয় যে আমাদের এক্সট্রা অর্ডার, আমাদের লিসিং রিকোয়ারমেন্টটা যদি আমি একটা আলোচনা করি এভাবে, যে মনে করেন যে আমাদের যে ওয়াটার কি হলো, যে 100 মিটার কিউব আমি ওয়াটার সেচ দিলাম, কিন্তু সেখানে আমার 90 মিটার কিউব ব্যবহার হলো। যেমন এটা ব্যবহার হতে পারে কনজামটিভ ইউজ বলতে পারি, যে গাছে ব্যবহার হলো হলো বা ইভাপোরেশন হলো, এটাকে ট্রান্সপোরেশন বা ইভাপো ট্রান্সপোরেশন বলতে পারি। তো সেটা যদি 90 মিটার কিউব ইউজ হলো কিন্তু আমাদের 10 মিটার কিউব থেকে গেল, তো সে তার ক্ষেত্রে কি হবে, ওই 10 মিটার কিউব যদি থেকে যায়, তো সেক্ষেত্রে সেখানে যে আমাদের লবণাক্ততা সৃষ্টি হতে পারে বা যাই বলো না কেন। তো এক্ষেত্রে এই যে কি পরিমাণ থেকে গেল এবং এটাকে আমরা ড্রেন করা দরকার। তো সেই ড্রেন করার ক্ষেত্রে যে বিষয়টা, সেটাই মূলত হলো আমাদের লিসিং আর কি, যে এক্সট্রা ওয়াটারটাকে আমরা ড্রেন করে ফেলবো।
তো এটাই যে the leasing requirement is the extra order needed for leasing expressed as a fraction of percent of irrigation water that must be penetrate below the root zone to maintain salinity at a specified level। আমাদের এই যে ওয়াটারটাকে যদি এরকম হয় যে বেশি পরিমাণে থাকে, তখন আমাদের কি হবে, স্যালাইনিটি হবে। এবং সেই স্যালাইনিটি টলারেট করার মতো কতটুকু পরিমাণ আমাদের থাকলে আসলে ওই আহ, আহ, ফসলটা আসলে টলারেট করতে পারবে। তো তারপরে যে যতটুকু ওয়াটারটা, সেই ওয়াটারটাকে আমাদের কি করতে হয়, ড্রেন করতে হয় অথবা বের করতে হয়, অথবা যেটাই বলেন না কেন। তো এই যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা কখন দরকার হয়, যে আমাদের ক্ষরণ, লিসিং মানে হলো ক্ষরণ, আমাদের কতটুকু ক্ষরণ হয়, যে আমাদের সল্টের কারণে যে মানে আমাদের ফসলের যে ক্ষতিটা, সেটা কিভাবে আমরা রোধ করতে পারি। তো এটা হলো লিসিং রিকোয়ারমেন্টের মাধ্যমে আমরা বের করতে পারি। এখন এই লিসিং রিকোয়ারমেন্টটা যদি আমরা যদি একটু ফর্মুলার মাধ্যমে বিবেচনা করি, সেটা লিসিং রিকোয়ারমেন্ট ইজ ইকুয়াল টু ডেপথ অফ ওয়াটার আউট পার ইউনিট এরিয়া। আমাদের কতটুকু ওয়াটারটাকে আউট করতে হয়, মানে আউট হবে সেটুকু। আবার ডেপথ অফ ইরিগেশন ওয়াটার, আমাদের যে ওয়াটার আমরা ইরিগেশন করি বা যাই বলেন না কেন, সেটা মেজারমেন্ট করি ডেপথের দ্বারা। তো এটাই আর কি। এখানে লিসিং রিকোয়ারমেন্ট আমাদের কতটুকু এই যে রিকোয়ারমেন্ট দরকার, অর্থাৎ আমাদের এটাকে খনন দরকার অথবা পানিটা বের করা দরকার, কতটুকু দরকার। তো সেটা হলো ফ্র্যাকশন, কতটুকু ফ্র্যাকশন আমরা যতটুকু পানি সেচ দেই তার কত অংশ। ঠিক আছে, তার মানে সেচ দেই অর্থাৎ আমরা ডেপথ অফ ওয়াটার, ইরিগেশন ওয়াটার অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া, কোন একটা ইউনিট এরিয়া, এবং ডেপথ অফ ওয়াটার আউট, কতটুকু ওয়াটার আউট হবে, তো ঠিক ততটুকু। এখন এটাকে যদি আমরা আহ, একটু ভাঙানোর চেষ্টা করি, যে এখানে আমরা ডি আই হলো আমাদের যতটুকু সেচ দিলাম, আর ডি ডি হলো যতটুকু ড্রেন আউট হয়ে চলে যাবে, তার বাকিটুকু হলো আমার কনজাম্পটিভ ইউজ। তার মানে এটা যদি এরকম হয় যে ডি আই ইজিক্যাল টু হলো কনজাম্পটিভ ইউজ প্লাস হলো ডি ড্রেন, অর্থাৎ যতটুকু ড্রেন আউট হয়ে যাবে। তার মানে হলো সি ইউ অর্থাৎ কনজাম্পটিভ ইউজ ইজ ইকুয়াল টু হলো ডি আই মাইনাস ডি ড্রেন। অথবা আমাদের ডি ড্রেন ইজ ইকুয়াল টু আমরা একটা লিখতে পারি যে ডি আই মাইনাস সি ইউ, অর্থাৎ যতটুকু সেচ দেবে এবং যতটুকু কনজাম্পটিভ ফসল ইউজ করবে, বাকিটা হলো ডি ড্রেন। তো এটাই। এখন সিআই, তো সিআই এটা হলো আমাদের সয়েল কন্টেন্ট অফ ইরিগেশন ওয়াটার। আমাদের যে সরি, সল্ট কন্টেন্ট, সয়েল না, সল্ট কন্টেন্ট অফ ইরিগেশন ওয়াটার হবে যে আমাদের ইরিগেশনের মানে আমাদের যে সেচ দিলাম সেখানে কতটুকু সল্ট থাকবে। ঠিক আছে, সেই সল্ট, তার মানে আমাদের সি আই টুকু হলো যে আমাদের যে ইরিগেশন অর্থাৎ সেচ দিলাম, অর্থাৎ 100 মিটার কিউব সেচ দিলাম, সেখানে আমাদের কতটুকু সল্ট থাকবে এটাই। আবার সল্ট কন্টেন্ট অফ ড্রেনেজ ওয়াটার, অর্থাৎ ড্রেনেজ ওয়াটারের ক্ষেত্রে যে এই যে লিসিং ওয়াটারটা থাকবে, সেই লিসিং ওয়াটারের জন্য কতটুকু আমাদের সল্ট থাকবে, সেটুকু, এটুকুর ফ্র্যাকশন। তো এটাই। পরবর্তী হলো ইসিআই অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটা আমরা প্রথমে বলছিলাম যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অর্থাৎ এটা একটা মানে আমাদের ওয়াটারের কোয়ালিটি নির্ণয়ের একটাই। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ইরিগেশন ওয়াটার এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ড্রেন ওয়াটার, অর্থাৎ আমাদের ড্রেনেজ ওয়াটারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কত, এবং এটার একটা রেশিও। আবার এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে আমাদের আরেকটা করতে পারি যে দি ভ্যালু অফ সয়েল এক্সট্রাক্ট, অর্থাৎ আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আমাদের সয়েল থেকে কতটুকু আসবে। অর্থাৎ আমরা ড্রেন ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের ড্রেন সয়েলের ক্ষেত্রে আমাদের এই যে ভ্যালু কতটুকু থাকবে, সেটা আমরা ড্রেন ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করবো যে ওটা ড্রেনের মাধ্যমে চলে যাবে। তো এটার ইকুয়াল হবে আমাদের যদি সয়েলে যদি থাকে আমাদের যদি 1 ইউনিট থাকে, তাহলে আমাদের ওই ট্রেনারটার ক্ষেত্রে আমাদের 2 ইউনিট থাকবে। ঠিক আছে, সয়েল কতটুকু এক্সট্রাক্ট, অর্থাৎ সয়েল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সয়েল কতটুকু দিবে, তার মানে এটার দ্বিগুণ হবে আমাদের ড্রেন ওয়াটারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তার মানে এই সূত্রের মাধ্যমে আমাদের এই যে লিসিং রিকোয়ারমেন্টটা আমরা বের করব বা করব। তো এখানে আমরা একটু ম্যাথ দেখলে একটু পরিষ্কার হবে এই বিষয়টা, যে এস্টিমেট দ্য লিসিং রিকোয়ারমেন্ট, আমাদের কতটুকু ওয়াটারটাকে আমাদের বের করতে হবে, বা এরকম একটা যে কতটুকু বা কত পার্সেন্ট। ওয়ান ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অর্থাৎ ইসি ভ্যালু দেওয়া আছে স্যাচুরেটেড সয়েল এক্সট্রাক্ট, মানে সয়েল আমাদের সয়েল কতটুকু এক্সট্রাক্ট করে সেটা আমাদের 10 মিলি মোহমস পার সেন্টিমিটার at 25% রিডাকশন ইন দ্য yield অফ ক্রপ। আমাদের যখন এই সয়েল যখন আমাদের ওয়াটার লক থাকবে, ঠিক তখন কি করছে যে এখানে যে ফসলের যে উৎপাদন, সেই উৎপাদন সর্বোচ্চ উৎপাদনের চাইতে 25% কমে গেল। কখন, যখন আমাদের সয়েল কি করলো, 10
ইউনিট পরিমাণ আমাদের কি করছে, যখন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এক্সট্রাক্ট করছে, তখন আমাদের এই যে ফসলের উৎপাদন, সেই ফসলের উৎপাদন 25% কমে গেল। এবং যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ওয়াটারের ক্ষেত্রে হলো 1.2, এবং কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার, তো আমাদের ইরিগেশন ওয়াটার যেটা আমরা ইরিগেশন অর্থাৎ সেচ দিলাম, যখন আমরা সেচ দেওয়ার মুহূর্তে সেই ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হলো 1.2, কিন্তু আমাদের সয়েল সেটাকে কি করছে, 10 পরিমাণ এক্সট্রাক্ট করছে, সয়েলের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে সেটাও কি করছে, এক্সট্রাক্ট করছে। তো এটা, এবং এখান থেকে কি হলো, আমাদের যে কনজাম্পটিভ ইউজটা আছে সেটা দেওয়া আছে যে 80 মিলিমিটার, এবং তার মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ ভ্যালু অফ দ্য লিসিং ওয়াটার মে বি সুইটেবলি অ্যাসেপ্ট। আমাদের যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লিসিং ওয়াটারের ক্ষেত্রে সেটা আমরা এসিং করে নিতে পারি। এটা, তো এখন আমাদের সাধারণত কি করি, আমাদের লিসিং ওয়াটার ক্ষেত্রে কি ধরি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি ধরি, আমাদের সয়েল যেটা করে তার চাইতে আমাদের দ্বিগুণ ধরা হয়, ইসি ই, এটা এটা আমরা ধরি, তার মানে ইসি ই ইজিকল আমাদের দেওয়া আছে। মানে আমাদের ড্রেন ওয়াটার অথবা লিচিং ওয়াটারের ক্ষেত্রে আমরা কি ধরি, দ্বিগুণ ধরি। তো দ্বিগুণ ধরে আমাদের কি করলাম, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, আমাদের লিচিং ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বের করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের লিসিং রিকোয়ারমেন্টস ইজিকল টু আমাদের উপরে যে সূত্রটা ছিলাম, সেটা হলো লিসিং রিকোয়ারমেন্ট, এটা প্রতিটাই আর কি আমরা ইউজ করতে পারি। লিসিং রিকোয়ারমেন্ট একটা হলো এল আর ইজিকল হলো ইসিআই বা হলো ইসিডি। ঠিক আছে, তো এখন আমাদের এই সূত্রের মাধ্যমে আমাদের ইসিআই অর্থাৎ আমাদের ইরিগেশন ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আমরা জানি, এবং ইসিডি অর্থাৎ আমাদের ড্রেন ওয়াটার অথবা লিসিং ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আমরা বের করলাম। তো সেখান থেকে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পার্সেন্টেজে, অর্থাৎ এখানে যেটা থাকবে এটা 100 দ্বারা গুণ দিব, তাহলে তখন আমাদের পার্সেন্টেজে বের হবে। মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সরি, লিসিং রিকোয়ারমেন্টটা আসবে পার্সেন্টেজে, অর্থাৎ 6%। এখন আমাদের আবার কি করলাম, যে এটা লিসিং রিকোয়ারমেন্টের আরেকটাই সূত্র, সেটা আমরা পাইছিলাম প্রথমে, যে এল আর ইজিক্যাল টু ড্রেন ওয়াটার ডেপথ, ডেপথ অফ ড্রেন ওয়াটার, ডেপথ অফ ইরিগেশন ওয়াটার। তো এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে ডেপথ অফ ড্রেন ওয়াটার বা ডেপথ অফ ইরিগেশন ওয়াটার, তো এটাই ড্রেন ওয়াটার ইজিক্যাল টু হলো ডেপথ অফ ইরিগেশন ওয়াটার মাইনাস ডেপথ অফ কনজাম্পটিভ ইউজ। ঠিক আছে, তো এখান থেকে আমাদের লিসিং রিকোয়ারমেন্ট সেটা পাইছিলাম 6%, সেটাই 6% বসালাম, এবং সেখান থেকে আমাদের ডেপথ অফ ইরিগেশন ওয়াটার কত সেটা আমাদের বের করতে বলছে। এটাই, যে আমাদের ডেপথ অফ ইরিগেশন ওয়াটার, হোয়াট উইল বি দ্য ডেপথ অফ ইরিগেশন ওয়াটার অ্যাপ্লাই, সেটা আমাদের বের করবো। তো এটাই আমাদের কি, তার মানে এখানে আমাদের ডেপথ অফ কনজাম্পটিভ ইউজ সেটা হলো 80 মিলিমিটার। তো যেহেতু আমরা এটা মিলিমিটারে বসাইছি, তার মানে বাকি মানগুলো শুধু মিলিমিটারে চলে আসবে, তার মানে ডেপথ অফ ইরিগেশন ওয়াটার হলো 85.1 মিলিমিটার। ঠিক আছে, তার মানে আমাদের ডেপথ অফ ইরিগেশন ওয়াটার হলো 85.1 মিলিমিটার। এখন যদি ডেপথ অফ ড্রেন ওয়াটার বের করতে বলে, তখন আমাদের ডেপথ অফ ড্রেন ওয়াটার বের করতে পারবো। ডেপথ অফ ড্রেন ওয়াটার ইজ ইকুয়াল টু হলো ডেপথ অফ ইরিগেশন ওয়াটার 85.1 মাইনাস হলো আমাদের কনজাম্পটিভ ইউজ, তার মানে হলো 5.1 মিলিমিটার। দেখেন এটা বুঝছেন কিনা। জি ভাই। আচ্ছা, তো পরের অঙ্কটা খুবই সহজ, যে এই লিসিং রিকোয়ারমেন্ট আমাদের 7% দেওয়া আছে, তাহলে আমাদের ডিআই বাই ডিডি এই যে রেশিওটা সেটা আমাদের বের করতে বলছে। তার মানে আমাদের এই যে সূত্রটা জানি, যে এল আর ইজ ইকুয়াল টু হলো ডেপথ অফ ড্রেন ওয়াটার বা হলো ডেপথ অফ ইরিগেশন ওয়াটার, এবং লিসিং রিকোয়ারমেন্ট হলো 7%, সেটা আমরা যদি বসাই। এখন আমার চাইছে উল্টা, অর্থাৎ আমাদের আই হলো উপরে আর ডি হলো নিচে। তার মানে আই এবং উপরে হলো, ডি নিচে যদি নামে, তাহলে 100/7। তার মানে এটাই আমাদের বের করতে বলছে। তো পরের অঙ্কটা, এটা একটু খুবই ছোট অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা একটু দেখবেন, যে এস্টিমেট দ্য লিসিং রিকোয়ারমেন্ট এলআর বের করতে বলছে, যখন ইসি দেওয়া আছে, যে উপরে অঙ্কটা করছি ঠিক তার অঙ্কটার প্রথম পার্ট, যে ইসি দেওয়া আছে সয়েল এক্সট্রাক্টের ক্ষেত্রে, যে ইসিই 11 ইউনিট এবং 25% রিডাকশন করছে, তাহলে ইসি অফ ইরিগেশন ওয়াটার আমাদের ইআই অর্থাৎ দেওয়া, ইসিআই দেওয়া আছে, এটা 1.5 ইউনিট। তো এখান থেকে লিসিং রিকোয়ারমেন্ট এটা আমরা বের করবো, যে এলআর ইজ ইকুয়াল টু ইসিআই বাই ইসিডি। তো ইসিআই আমাদের দেওয়া আছে 1.5, এবং ইসিডি এটা হলো 2 ইসি ই, অর্থাৎ আমাদের সয়েল যেটা যে দেবে তার সাইডে দ্বিগুণ হলো আমাদের ড্রেন ওয়াটারের ক্ষেত্রে অথবা লিসিং ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তো এটা যদি বসাই, তখন আমাদের লিসিং রিকোয়ারমেন্ট কত সেটা আমরা পাবো। তো সেটা আসছে 6.82%।
ঠিক আছে, এটা হলো 100 দ্বারা গুণ দিব। তো এটা আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, এটা হলো শেষ ম্যাথ, যে ফাইন্ড আউট দ্য লিচিং রিকোয়ারমেন্ট অফ এ সয়েল হোয়েন দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ স্যাচুরেটেড এক্সট্রাক্ট ফ্রম দ্য সয়েল 9 মোলস পার সেন্টিমিটার এবং কস্ট 50% রিডাকশন, এবং ইসি ইরিগেশন অফ 1.2 মোল। তার মানে এটাও একই রকমের আমাদের লিসিং রিকোয়ারমেন্ট, শুধু এখানে ভ্যালু এটা ডিফারেন্ট। তার মানে আমাদের লিসিং রিকোয়ারমেন্ট হলো ইসি আই বাই ইসিটি। তো এখানে আমাদের ইসি আই হলো 1.2, আর ইসিডি হলো, যেহেতু আমাদের ইসিই অর্থাৎ আমাদের সয়েল এক্সট্রাক্ট করতেছে 9, তার মানে মানে ইসি ডি হবে আমাদের 9 × 2 বা 2 × 9। ঠিক আছে, তার মানে 18। সেই 18 বসাইছে মানে আমাদের দ্বারা গুণ দিছে, তার মানে এটা হলো পার্সেন্টেজ চলে আসবে। ঠিক আছে, এটা হলো আনসার। তো দেখেন, আজকে এ পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, তাহলে বুঝতে পারলে আজকে শেষ করে দিই। ওকে। ভাই, আমাদের কি ইরিগেশন শেষ হয়ে গেল নাকি আরো আছে কোনো টপিক? আরেকটু টপিকস আছে এখনো, যদিও সেই টপিক গুলো একটু আনইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট খুব কম। তারপরও আমাদের মানে ইয়ে আছে যে ওটাও শেষ করে দিব। ইম্পর্টেন্ট কম হলেও ইরিগেশনের পার্ট মানে বিসিএস এর জন্য অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ। কারণ বিসিএস এর ওয়াটার রিসোর্স থেকে মূলত ম্যাক্সিমাম কোশ্চেন ইরিগেশন থেকে আসে। আপনার যারা বিসিএস অ্যাপ্লাই মানে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা আছে, তাদের হয়তো এই যে পার্টের মেবি হয়তো 20 মার্কস সম্ভবত। তো সেটা আপনাদের এক নিয়ে হয়তো প্রিপারেশন হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।